এবার ইনডাইরেক্ট ট্যাক্সের মধ্যে ঠিক ইনডাইরেক্ট ট্যাক্স জানার আগে আমাদের একটা জিনিস জেনে নিতে হবে, সেটা কি হচ্ছে এই যে ফান্ড অফ ইন্ডিয়া, ঠিক আছে, ফান্ড অফ ইন্ডিয়া, এটা আমাদেরকে জেনে নিলে আমরা মোটামুটি ক্লিয়ার হয়ে যাবো। কি ক্লিয়ার হবো? এবার কেন এটা জানতে হবে, তাই না? আমরা একটু পরে এক্সাম্পলটা বুঝতে পারবো, ঠিক আছে। আমাদেরকে মেন দুটো জিনিসকে কভার করতে হবে, ঠিক আছে। একটা হচ্ছে কি, তাহলে আমাদের মেন টপিক ফান্ড অফ ইন্ডিয়া করাচ্ছে এই জন্য কারণ সেজ আর সারচার্জের জন্য, ঠিক আছে। সেজ কি, সারচার্জ কি, ঠিক আছে, তার জন্য আমাদের কি পড়তে হচ্ছে, ফান্ড। কারণ আমরা এর আগে ডিরেক্ট ট্যাক্সগুলো পুরো দেখে নিয়েছি, ঠিক আছে। বেসিক্যালি ডিরেক্ট ট্যাক্স কাকে বলেছিলাম, ডিরেক্ট ট্যাক্স কাকে বলেছে অনেক রকমভাবে বলেছিলাম। একটা কথা বলেছিলাম, আরেকটা বলে দিচ্ছি, যে ট্যাক্স দেবে যদি খারাপ তার লাগে তাহলে ওটা হবে ডিরেক্ট ট্যাক্স। আর একটা হচ্ছে যে ট্যাক্স দেবে তার খারাপ লাগবে না, মানে যে দেবে যার উপর আরোপ করবে, মানে ধরলে যে ট্যাক্স যার উপর চাপানো হবে যদি খারাপ তারই লাগে তাহলে ওটা হবে ডিরেক্ট ট্যাক্স। আর যদি এমন হবে যার উপর চাপানো হবে তার খারাপ লাগবে, যে দেবে হয়তো তার খারাপ লাগবে না, এগুলো এই টাইপের হবে ইনডাইরেক্ট ট্যাক্স, ওটা শিফট হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, আর যে দেবে সে বুঝতেও পারবে না, এই টাইপের হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। বলেছিলাম না, ডিরেক্ট ট্যাক্স যদি ইনকাম ট্যাক্স দেয় তোমার উপর দেবে, তো তোমার উপর নামে দিয়ে দেবে, তো তোমাকেই দিতে হবে, তখন তো তোমার প্রচুর খারাপ লাগবে, ট্যাক্স দিতে হচ্ছে। ইনডাইরেক্ট ট্যাক্স দিল ধরলে সাবান একটা ফ্যাক্টরি একটা বিয়ারের উপর ধরলে, ইনডাইরেক্ট ট্যাক্স দেওয়ার পর বিয়ারের দাম হয়ে গেল 100 টাকা ছিল, ওইটার দাম করে নিতে হলো 200 টাকা। তো দিল কার উপর, বিয়ারের কোম্পানিটার উপর। ওর খারাপ লাগলো প্রচুর যে আমার জিনিসটা দাম বেড়ে যাবে, লোক খাবে কিনা, তাই না? কিন্তু ওইটা পে কে করবে? ও 100 টাকা দাম ছিল, ওটাকে আবার ট্যাক্স নিয়ে পরে 200 টাকা দাম প্রিন্ট আউট মেরে দিল, দেবে। আবার তুমি যদি বিয়ার খাও তো তোমাকে দিয়ে দেবে বিয়ারটা, তাই না? তখন তুমি টাকাটা পে করে দেবে, কোম্পানিকে পে করবে, কোম্পানি ওকে পে করবে। তো আমরা অনেকবারভাবে দেখেছি, এটা একটি সিম্পল উদাহরণ দেখলাম। এবার আমরা কি নেব, আমরা সেজ আর সারচার্জ আমাদের মেন টপিক। তো সেজ আর সারচার্জ বুঝতে গেলে আমাদের কি পড়তে হবে, ফান্ড, তাই না? ফান্ড অফ ইন্ডিয়া। দেয়ার আর 3 টাইপস অফ ফান্ড। একটা হচ্ছে কনসুলেটেড ফান্ড অফ ইন্ডিয়া, কনসুলেটেড ফান্ড অফ ইন্ডিয়া। একটা হচ্ছে পাবলিক অ্যাকাউন্ট অফ ইন্ডিয়া, আর একটা কি হচ্ছে কন্টিজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া। কন্টিজেন্সি এটাকে বলা হয় ভারতের সঞ্চিত তহবিল, এটা ভারতকে লোক লেখা তহবিল বলে বা নিধি বলে। আর এটা হচ্ছে সিএফআই ভারতের আপাতকালীন তহবিল, আপাতকালীন, ঠিক আছে। আপাতকালীন হরমোন কাকে বলে বলতো? অ্যাড্রিনালিন, তাই না? মনে আছে, এটা বায়োলজি। এবার ফান্ড কি, যেমন আমাদের বাড়িতেও না 3 টাইপ অফ ফান্ড থাকে ধরেন, ঠিক আছে। একটা থাকতে হলে ধরে নিলে একটা নর্মালি যখন বাবাদের কাছে টাকা আসে, একটা বাবার কাছে থাকে ধরে টাকা, বাবা খরচা করবে, ঠিক আছে। মা একটা টাকা বাবার কাছ থেকে প্রথমে নিয়ে নিতে পারে, তাই না? মা রেখে দেবে ওটা আপাতকালীন কিছু ঘটে গেলে মা এমনি দেবে না তোকে, এমনি দেবেই না, কিন্তু যখনই মাসে মাসে আসবে মার টাকা কেটে রেখে নেবে। তো মা যখন টাকা করে কেটে রেখে নেবে, এবার যখন কোনো এমার্জেন্সি যখন খাত পড়ে যাবে না, তখন কি করবে, ওখান থেকে টাকাটা খরচা করবে মা, তখন আবার সব টাকাটাই দিয়ে দেবে ওখান থেকে, তাই না? আবার যখন টাকা পাওয়া, যখন আবার এমার্জেন্সি ঠিক হয়ে যাবে, তখন বাবার কাছ থেকে টাকায় লাগিয়ে ওর নিয়ে ঢুকিয়ে নেবে মা, বুঝতে পারলি তো? একদম টাকাটা নিজে সঙ্গে সঙ্গে নিয়ে নেবে। তো ওরকমই যে বাবাকে যখন টাকা আসছে যে জায়গায় রাখা আছে, তো বাবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাখা আছে, তাই না? বাবা একটা জায়গায় টাকা রাখছে, ঠিক আছে। তো সেটা হচ্ছে কি সিএফআই। মা যেটা নিয়ে নিচ্ছে সেটা কি হচ্ছে কন্টিজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া। এবার বাবা সব টাকা তো মানে ব্যাংকে রাখে না, কিছু টাকা কী করে বাবার যে মানি ব্যাগেও রাখে, তাই না? তো মানি ব্যাগে যে টাকা রাখছে সেটা পিএ, পাবলিক অ্যাকাউন্ট অফ ইন্ডিয়া। বাবা হাত খরচার জন্য ধরলে টাকাটা, আমরা এইভাবে বুঝে নেব, বুঝতে পেরেছিস? তাহলে বাবা যখন যে টাকাটা আসছে মাসে ধরলে 50,000 টাকা, মানে ওই 50,000 টাকা বাবা প্রথমে মা প্রথমে 10,000 টাকা কেটে নিল, 40,000 টাকা বাবার কাছে এলো। তো মা যখন কেটে নিল ওটা কন্টিজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া, মানে আপাতকালীনের জন্য মা ঠিক কেটে রেখে নেয়, এমনি দেবে না তোকে, তো যাই কষ্ট হয়ে যাক দেবে না, যতই কষ্ট হয়ে যাক, খেতে পাচ্ছি না দেবে না। কিন্তু যখনই কোনো অঘটন আপাতকালীন যদি ঘটে যায়, তখন ওখান থেকে মা টাকাটা বার করে দেবে ওইটা। তারপর হচ্ছে বাবার কাছে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ধরলে 50,000 আসবে, ও ব্যাংকে প্রথমে 30,000 টাকা রেখে দেবে, তাই না? তো ওটা হচ্ছে কি কনসুলেটেড ফান্ড, সব খরচা ওখান থেকেই করবে যাকে দেবে। আর বাবা মানি ব্যাগে একটা টাকা রাখে, তাই না, ইনস্ট্যান্ট খরচা ফরচার জন্য, ওইটা আমরা ধরে নিতে পারি পিএআই। ঠিক যেমন আমরাও এইভাবে যখন টাকাটা রাখি, সরকারেরও টাকাটা এইভাবেই থাকে, বুঝতে পারিস তো? এবার এটা যে আমি বলছি, এটা কোন আর্টিকেলে, কনস্টিটিউশনে কোন আর্টিকেলে এসব কথা বলা আছে, এটা তো আমি তো বলছি না, নিশ্চয়ই কোথাও বলা আছে কনস্টিটিউশন, তবেই তো এটা তৈরি হয়েছে। তো কনস্টিটিউশনের আর্টিকেল 266(1)-এ কনসুলেটেড ফান্ড অফ ইন্ডিয়ার কথা বলা হয়েছে।
তারপর 2662-তে বলা হচ্ছে পিএ, পাবলিক অ্যাকাউন্ট অফ ইন্ডিয়ার কথা বলা হচ্ছে, ঠিক আছে। তারপরে হচ্ছে সিএফআই মানে কন্টিনজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া, যেটা আর্টিকেল 2671। তো এই যে 1 লিখলাম, 2 আছে নিশ্চয়ই, দেখতে পেয়েছি, 3ও আসছে নিশ্চয়ই, তাই না, 4ও হতে পারে। এগুলো না 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, তাই না। তো ওগুলো না ওই রিলেটেডই কিছু লেখা আছে, হ্যাঁ সাবসেকশন বলে। তো এগুলোকে ওই রিলেটেডই কিছু লেখা আছে, তা আমরা মেজর জিনিসটা জানলেই হবে, ঠিক আছে। এবার বুঝতে পারলাম। এবার কথা হচ্ছে ফান্ড মানে টাকা, তাই তো, আসবে যেখান থেকে। তা আমাদের প্রথম কি ফান্ড হচ্ছে এটা, কনসুলেটেড ফান্ড অফ ইন্ডিয়া। এই যে কনসুলেটেড ফান্ড অফ ইন্ডিয়া, এখানে টাকা আসবে নিশ্চয়ই। আর এই যে 3টে ফান্ড বললাম না, সব থেকে বড় যদি লার্জেস্ট ফান্ড অফ ইন্ডিয়া, সেটা কি হবে, কনসুলেটেড ফান্ড অফ ইন্ডিয়া। ইজ দ্য লার্জেস্ট ফান্ড। কোনোদিন কোয়েশ্চেন যদি দেয় তো কি হবে অ্যান্সারটা, হ্যাঁ ইজ দ্য লার্জেস্ট ফান্ড, মানে লার্জেস্ট মানে বুঝতে পারছি তো, সব থেকে বেশি এখানে টাকা থাকে, তাই না। এবার কোয়েশ্চেন আসছে যে টাকা আসবে কোথা থেকে। আমরা প্রথমে টাকা আসবে কোথা থেকে, তাই না। এই যে ফান্ড তো বলে দিলাম, কিন্তু এগুলো টাকা আসবে কোথা থেকে। তো সরকারের টাকা আসে কোথা থেকে, প্রথমে হবে ট্যাক্স থেকে, ঠিক আছে, ট্যাক্স থেকে এখানে টাকা আসছে। তারপরে কি হবে, ট্যাক্স ছাড়া সরকার তো সব কিছু চলে ট্যাক্সের উপর দিয়ে। সরকার যখন চলে না, সরকার 60% ধরে ট্যাক্সের উপর দিয়ে চলে, যা ট্যাক্স কালেক্ট হচ্ছে ওটাই চালায়। সরকার কেন চালায় বললাম, সরকার কি করতে, তাদের বিভিন্ন সমাজের জন্য এই সোসাইটিকে বা আমাদের দেশকে বিভিন্ন সার্ভিস দেয়, তাই না, সোশ্যাল সার্ভিস দেয়। তো এই যেমন হেলথ, এডুকেশন, এগুলো বলেছিলাম সবই, হেলথ, এডুকেশন, আর্মি, পুলিশ, এদের মাইনে, আবার কি আমাদের ডেভেলপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার, এগুলো করার জন্য সরকার টাকা প্রয়োজন হয়, তাই না, এগুলো চালানোর জন্য। তো সরকার তখন কি করে, আমাদের পাবলিক থেকে ট্যাক্স তোলে, তো ট্যাক্স থেকে তুলে পরে আমাদেরকে ওই সার্ভিসগুলোকে দিয়ে দেয়, বুঝতে পারলি। তো ট্যাক্স হয়ে গেল, ট্যাক্সের টাকা প্রথম কথা। এবার আর কি হতে পারে, নন ট্যাক্স হতে পারে, ঠিক আছে। নন ট্যাক্সের টাকা এই ফান্ডে ঢুকে, এই ফান্ডটাতে, ঠিক আছে, এই যে ব্যাগে ফান্ড, এটা এই ধরলে ঢুকে গেল, ঠিক আছে। নন ট্যাক্স কি, এই যে রেল থেকে সরকার আয় করবে, এটা তো আর ট্যাক্স থেকে নয়। তারপরে সরকার মাইনিং থেকে আয় করবে, এগুলো লিখে নিবি সব, প্রত্যেকটা জিনিস, বুঝতে পারলি তো। মাইনিং থেকে আয় করবে, তাই না, এগুলোই কোয়েশ্চেন পড়বে। রেল থেকে আয় করছে, মাইনিং থেকে আয় করছে। তুমি ধরলে বাইকে যাচ্ছ, ইনস্ট্যান্ট পুলিশে ধরে নিল, পুলিশে ধরার পর তোমাকে ফাইন করে দেবে, তো ফাইনের টাকাটা কোথায় যাবে, একদম নন ট্যাক্সে চলে যাবে, ঠিক আছে। কোনো ফ্যামিলি এমন হলো সবাই মারা গেল, কেউ উত্তরাধিকার নেই, তখন সব টাকাটা কে নিয়ে নেবে, সরকার নিয়ে নেবে, বাড়ি ফাড়ি সব। সরকার আয় হয়ে গেল না, ওটা বিক্রি করে দেবে সরকার। তো ওটা কী টাইপের আয়, নন ট্যাক্স আয়। ট্যাক্স আর নন ট্যাক্স, টাকা বেসিক্যালি কীভাবে আসবে, ট্যাক্স থেকে আর নন ট্যাক্স থেকে। টাকা বেসিক্যালি আসবে ট্যাক্স থেকে আর নন ট্যাক্স থেকে, বেসিক্যালি টাকা। এগুলো ছাড়াও কি টাকা আসতে পারে, হ্যাঁ। ধরে নে কাউকে আমি যদি কোথা থেকে লোন পেলাম, তাই না, লোন, তাহলে আমরা কি কি লিখছি, তাহলে আমরা কোয়েশ্চেনগুলো কীভাবে আসবে ওটাই বুঝছি। তাহলে আমরা কি কি বুঝলাম, এখানকার টাকা আসার প্রসিডিওর, প্রথম হলো ট্যাক্স লিখলাম, 2 নাম্বার কি লিখলাম, নন ট্যাক্স, 3 নাম্বার কি লিখবো, লোন, তাই না। লোন ধরে নে আমরা কোনো দেশ থেকে লোন নিলাম, তো দেশ থেকে যখন লোন নিলাম বা গ্র্যান্ট নিলাম, এই যে লোন, এগুলো কোথায় আসবে, কোথায় লোনগুলো, সিএফআই ঢুকে যাবে একদম। আমাদের দেশ আমেরিকা থেকে লোন নিল, টাকাটা আসবে কোথায়, কে রাখবে, আরবিআই রাখবে না, সিএফআই রাখবে, হ্যাঁ। এবার বলে দিচ্ছে একদম এখানে ঢুকে যাবে। এবার ধরলে আমরাও এমন সময় থাকি যে আমাদের দেশও অন্য দেশকে বা আমাদের রাজ্য সরকারগুলো টাকা দিয়ে রাখে, তো টাকা যখন দিয়ে দিই, তো তারাও তো টাকা রিটার্ন দেবে, আর মাসে মাসে সুদ দেবে। তো এই যে সুদ যেটা বলছি, ইন্টারেস্ট, তো ইন্টারেস্টটা কোথা থেকে আসবে টাকাটা, ইন্টারেস্টটা কোথায় হচ্ছে, এখানকার, এখানে এসে পরে হবে, বুঝতে পারলি ইন্টারেস্টটা। তো ইন্টারেস্টটা কোথায় ইনক্লুডিং হবে, এখানেই হবে, হ্যাঁ। গ্র্যান্ট থেকেও আসবে, সব এখান থেকে আসবে, লিখে রাখবো সব। তো যদি সিএফআই টাকা আসবে কোথা থেকে, আমরা কি কি জানলাম, ট্যাক্স থেকে, নন ট্যাক্স থেকে, লোন থেকে, ইন্টারেস্ট থেকে, বুঝতে পেরেছি, হ্যাঁ একদম বুঝে গেছি যে ট্যাক্স, নন ট্যাক্স, লোন, ইন্টারেস্ট, ঠিক আছে। এগুলো থেকে আমরা সিএফআই টাকা আসে একদম, ঠিক আছে। এবার এই ফান্ডটা যেটা, সেখান থেকে টাকা যাবেও নিশ্চয়ই। সরকার যে খরচা করে, সরকার কি টাইপের খরচা করে, সরকার মেজর খরচা যখন দেখায় না, সরকার বাজেট করে খরচা করে, সরকার বাজেটে সব খরচা দেখায়, বুঝতে পারলি। সরকার যা খরচা দেখায়, হেলথে এত যাবে, এডুকেশন এত যাবে, 100 দিনের কাজে এত যাবে, এত টাকা মাইনা দিতে হবে, ঠিক আছে, এত টাকা কর্মচারীদের মাইনা দিতে হবে,
ঠিক আছে, এই যে পুরো খরচাটা এত টাকা এই স্টেটকে দিতে হবে, তো ওই খরচাগুলো কিসের মধ্যে হয়? বাজেটে দেখানো প্রত্যেক বছর। তো বাজেটটা ওদের জন্য টাকা লাগে, তো ওই যে ওখানে অ্যামেন্ডমেন্ট করে টাকা তোলে তো ওরা, তো বাজেটটা থেকে যে টাকা তোলে বাজেটটা, তো বাজেট কোথা থেকে আসে টাকাটা? তো বাজেটের টাকা এখান থেকে আসবে। হ্যাঁ, বাজেটের টাকা এলোকেশন এখান থেকে হবে। কোথা থেকে? এই ফান্ড থেকে হবে। তাহলে এই ফান্ডের টাকা এলো এই দিক দিয়ে, আমরা বুঝলাম। এবার যাবে কোন দিক দিয়ে? এখান থেকে দিয়ে যাবে, বুঝতে পারলে? টাকা এখান থেকে আসছে, এইগুলো থেকে এই ফান্ডে টাকা আসছে। আর টাকা যাবে কিভাবে? না বাজেট থেকে। আমরা যদি বাজেটে খরচা দেবো, এই ফান্ডে খরচা কি? বাজেটে যা খরচা দেখাবে সব বাজেটে, তো সব খরচা দেখায় ওরা, 100 দিনের কাজ থেকে শুরু করে যা যা আছে, তাই না? তো বাজেটটা কোন ফান্ড থেকে ওরা ইউজ করে? ওরা বাজেট করে পরে সিএফআই কি ইউজ করে, কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া, ঠিক আছে? তাই তো। এবার বাজেটে লেখা থাকে না যে এখান থেকে আমরা এত টাকা এই রাজ্য সরকারকে দিতে হবে, বা এই সরকারকে আমরা এত টাকা দেবো, তাই না? সব পুরোটা কম্পাইল করা থাকে। তোরা এখান থেকে টাকাটা কী করে নিতে পারে? দিয়ে দিতে পারে। তো টাকা বেসিক্যালি মেজর টাকা এখানে খরচা হয় না। তাহলে আমরা কী বললাম? ট্যাক্স, নন ট্যাক্স, লোন আর ইন্টারেস্ট থেকে টাকা পাচ্ছি। আর একটা জিনিস হতে পারে, এখনকার গভর্নমেন্ট কী করছে? প্রচুর প্রাইভেটাইজেশন করে দিচ্ছে, জিনিস বিক্রি করে দিচ্ছে। তো বিক্রি করে টাকা আসবে কোথা থেকে? তাই না? বিক্রি করলে তো টাকা আসে। তো আমি যদি তুমি একটা কোনো বাড়ি বিক্রি, টাকা আসবে। তো সরকার ধরলে এয়ার ইন্ডিয়াকে বিক্রি করে দিচ্ছে, ওখানে কিন্তু টাকা পাবে। টাকাটা কোথায় ঢুকবে? ও হ্যাঁ, ক্যাপিটাল রিসিভ হবে। তো ক্যাপিটাল রিসিভ হবে, তো ঢুকবে কোথায়? সিএফআই, কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া। আর ওটাকে বেরিয়ে যাবে, বাজেটেই দেখানো হবে ঢুকবে, তাই না? তো ওটা এবার বেরিয়ে যাবে বাজেটে। বাজেটে যা 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 বলবে সেখান থেকে খরচা হয়ে যাবে। মেজর খরচা সব এখান থেকে হয়ে যাবে, বুঝতে পারলে? আর কি খরচা হতে পারে? আর কোনো কিছু বিক্রি করলে, তাই না? বিক্রি করলে, প্রাইভেটাইজেশন করলে, যেটাকে ডিসইনভেস্টমেন্ট করলে, ডিসইনভেস্টমেন্ট যদি করি, সেখান থেকে টাকা আসে। সেই টাকাগুলো আসবে কোথায়? কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া, যেটা আন্ডার আর্টিকেল 261। এইবার আমার এখান থেকে টাকা যাচ্ছে, বাজেট করে টাকা বার করে দিই সব টাকা। আর কিভাবে যেতে পারে টাকা? কোনো বাজেটে আমরা সব খরচা দেখিয়ে দিই, তাই না? ম্যাক্সিমাম খরচা বাজেট করে বার করে দিই, তাই না? আর এই যে এগুলোই বাজেটে ইমপ্লিমেন্টেশন করে দিই, এত টাকা আসছে, তাই না? আমরা খুলে বললাম, কিন্তু বাজেটটাই হচ্ছে মেন, যে কত টাকা আসছে। তো বাজেট থেকে যেখানে টাকা আসবে এখানে ঢুকবে, যেটা দেখাই ওরা। আর যে খরচাটা হবে সব এখান থেকেই হবে। বুঝে গেছি কেসটা? এইবার আমরা কিন্তু খরচা দেখলাম তো এখানে, ঠিক আছে? খরচা তো দেখে নিলাম আমরা। আরও কিছু খরচা আছে এই ফান্ডের। কি কি? যেমন অনেকের বেতন দিতে হয় এখান থেকে। কাদের বেতন দিতে হয়? যারা কনস্টিটিউশনাল পোস্ট হোল্ড করে থাকে। যেমন প্রথম হচ্ছে প্রেসিডেন্টের মাইনে হবে, তারপর হবে ভাইস প্রেসিডেন্ট, তারপর হবে ডেপুটি স্পিকার অ্যান্ড স্পিকার, চেয়ারম্যান অফ রাজ্যসভা, তারপর হচ্ছে ক্যাগ, তারপর হচ্ছে সুপ্রিম কোর্ট, চেয়ারম্যান অফ ইউপিএসসি অ্যান্ড মেম্বার্স, ঠিক আছে? তারপর হচ্ছে ইলেকশন কমিশন বা কমিশনার, যেটা ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া, কমিশন অফ ইন্ডিয়া, তাদের মাইনা। তারপরে ফিনান্স কমিশনে যারা কাজ করছে তাদের মাইনা দেবে। তো বুঝতে পেরেছি তাদের মাইনা এখান থেকে দেওয়া হচ্ছে। কোনোদিন কোয়েশ্চেন দিলে বলবি যে হ্যাঁ, প্রেসিডেন্টের মাইনা কোথা থেকে দেওয়া হয়? কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে দেওয়া হয়, ঠিক আছে? এইবার এখান থেকে যখনই কোনো টাকা তোলা হয় এই অ্যাকাউন্ট থেকে, তো বেসিক্যালি এই অ্যাকাউন্টের টাকা ট্যাক্সের কাট, ট্যাক্সটা কি দেয় কে? জনগণ। নন ট্যাক্স দেয় কে? জনগণ। লোন নেয় কে? গভর্নমেন্ট নিচ্ছে, তাই তো? গভর্নমেন্ট আবার কাদেরকে দেবে? তো ও আগে বেশি খরচা করবে, তাই লোন নেই। তো এখানকার যে টাকাগুলো আছে বা এই যে জায়গাটা, গভর্নমেন্ট সব আমরা ফর্ম করেছি গভর্নমেন্টকে। আর গভর্নমেন্টকে যখন আমরা ফর্ম করেছি, গভর্নমেন্ট তারপরে কি একটা সংবিধান ফর্ম করেছে। আমরা কিন্তু সংবিধান ফর্ম করিনি। সংবিধানটা কীভাবে চলছিল? গভর্নমেন্টে কনস্টিটিউশন অ্যাসেম্বলি ফর্ম করেছে, তাই না? তো ওরা ফর্ম করার পর বলেছে, দেখো এখান থেকে যখনই টাকা যাবে না, তো টাকা তো পাবলিকের, তো টাকা এখান থেকে আসবে, ঠিক আছে, তখন পার্লামেন্টে বিল পাস করাতে হবে না। কিন্তু যদি এখান থেকে টাকা বেরোয়, তাহলে আমাদেরকে কী করতে হবে? বিল পাস করে নিতে হবে। তো বেসিক্যালি এখান থেকে টাকা বার করতে গেলে কি করতে হয়? বিল পাস করে নিতে হয়। কেন পাস করে নিতে হয় বিল? কারণ টাকাগুলো যেহেতু আমাদের, তাহলে আমরা যেই সব রিপ্রেজেন্টেটিভকে পার্লামেন্টে পাঠিয়েছি তাদের অনুমতি নেওয়াটা দরকার, বুঝতে পারলি? তো আমরা এখানে কি করেছি না, আমরা এখানে কাদেরকে পাঠিয়েছি? আমরা এখানে এমপিদেরকে পাঠিয়েছি, তাই না? তো আমরা এখানে লোকসভা, রাজ্যসভা আর প্রেসিডেন্ট, এই তিনটে মিলে আমাদের পার্লামেন্ট গঠিত হয়, বলেছিলাম, তাই না? আমাদের পার্লামেন্ট এখানে লোকসভার একটা রুম আছে, এগুলো সব বলেইছিলাম। এই যে লোকসভা, রাজ্যসভার প্রেসিডেন্ট, তাই তো? এই যে এই তিনটে মিলে হয় পার্লামেন্ট। তো যদি এখান থেকে কোনো টাকা উইথড্র করতে হয়, তো কি করতে হয়? তাদের প্রেসিডেন্ট, আমাদের কি পার্লামেন্টের কি লাগে?
অনুমোদন লাগে বা পার্লামেন্টে একটা বিল পাস করে পরে টাকাটা তুলতে হয়, যেখান থেকে এত এত টাকা যাবে, যেটা লোকসভা রাজ্যসভা প্রেসিডেন্টকে বিল যদি পাস হয়ে পড়ে ওই ব্যাপারটা টাকা তোলা যাবে, বুঝতে পারলেন। এর তত্ত্বাবধানে কে আছে? পার্লামেন্ট আছে। যদি বলে কে এটাকে অ্যাডমিনিস্ট্রেট করে, কে কী হবে? পার্লামেন্ট। আর এখান থেকে যদি টাকা তুলতে গেলে কারোর সাহায্য লাগবে? পার্লামেন্ট। পার্লামেন্ট ছাড়া এখান থেকে একটা টাকা উঠবে না, বুঝতে পারলি? তাহলে এর হেডে কে আছে? পার্লামেন্ট আছে, মনে রাখবে। তারপরে কি আছে? PAI, পাবলিক অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া, তাই না? এই যে PAI আছে, পাবলিক অ্যাকাউন্ট অফ ইন্ডিয়া, এখানে বেসিক্যালি কাদের টাকা থাকে বা কী টাকা থাকে? এখানে কী টাকা থাকে? টাকা আসে কোথা থেকে এখানে? তা টাকা আসার সোর্সগুলো কি হচ্ছে? একটা হচ্ছে PF, যেটা হচ্ছে প্রভিডেন্ট ফান্ড, ঠিক আছে? আর 7 কোটি লোকের প্রভিডেন্ট ফান্ড আছে, মানে 7 কোটি লোক কি করছে? এখানে টাকা দিচ্ছে মাসে 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 PF এ টাকা কাটে। 7 কোটি লোক ধরে, সেটা সরকারি বেসরকারি মিলিয়ে অ্যাপ্রক্স ওখানে টাকা মাসে 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 ঢুকে যাচ্ছে, বুঝতে পারলি? প্রভিডেন্ট ফান্ডের একটা PF এর অ্যাকাউন্ট, তাহলে এখান থেকে টাকা আসার প্রসিডিউর হচ্ছে PF এ, ঠিক আছে? আর কি হতে পারে? জুডিশিয়াল ডিপোজিট হতে পারে এখানে, তারপরে হতে পারে সেভিংস ব্যাংক ডিপোজিট, তারপরে ডিপার্টমেন্টাল ডিপোজিট হচ্ছে তোর সেজের টাকা এখানে ঢুকবে। সেজের টাকা কোথায় যাচ্ছে তাহলে? PAI যাচ্ছে, বুঝতে পারলি? এইবার এখানে না, এই জায়গাটাতে এখানে সব টাকা এরকম একটা রুমে ঢুকে যেত, এবার এখানে তো মিক্স হয়ে যাচ্ছে, ওই জন্য এখানে যখনই বার করতে গেলে অনুমোদন নিয়ে বার করতে ঠিকঠাক অ্যারেঞ্জমেন্ট করে। আর এখানে যখন টাকাগুলো আসে না, তো ওর এই যে বাক্সটা থাকে, এই বাক্সটা এমনি খোপ করা আছে, বুঝতে পারলি? এখানে ঢুকবে, এখানে টাকা ধরলে সেজের টাকা ঢুকলো, তো সেজের টাকা যেখানে যে জন্য নিয়ে হয়েছিল এখানেই বেরোবে। যদি টাকা এখানে কম হয়ে যায়, বুঝতে পারলি, যেই জন্য টাকাটা ঢুকেছিল ওই জন্যই বেরোবে। বলে ধরলে স্বচ্ছ ভারত সেজ, মানে ভারতকে পরিষ্কার করার জন্য একটা সেজ লাগিয়েছে। সেজ কি জিনিস পরে বুঝছি, ট্যাক্স লাগিয়েছে ধরুন একটা, তো ওখান থেকে ওরা কালেক্ট করবে টাকাটা, কিন্তু ওটা কিন্তু সেজ লাগিয়েছে। ট্যাক্স লাগলে এখানে টাকা ঢুকে যেত, সেজ লাগিয়েছে, ট্যাক্স টাকাটা এখানে ঢুকবে, এখানে স্বচ্ছ ভারতের এটা লকার, এবং কি ওই এই লকারে ধরলে এখন হয়ে গেছে বলে 500 টাকা হয়েছে, ঠিক আছে? এবার 500 টাকা যখন খরচা করবে, ওরা কিন্তু আজে বাজে খরচা করবে না, ওই পরিষ্কার করতে যেয়ে পরে খরচা হবে। পেরোটার ধরলে গঙ্গা পরিষ্কার করছে স্বচ্ছ ভারত, এগুলো করতে যা যা খরচা, ঝাড়ু কিনবে, বুঝতে পারলি, টয়লেট বানাবে, এইসব পরিষ্কার, এগুলোর জন্যই টাকাটা। এই যদি এখানে টাকা শেষ হয়ে যায় তো বলে ঝাড়ু কিনবো না, পরিষ্কার করবো না, কিন্তু তাও অন্য কোথাও থেকে নেবো না, বুঝতে পারলি? যদি এখানে বেশি টাকা চলে আসে তাহলে কি আমাদের এখানে খেতে পাচ্ছে না দিদি? না, তাহলে কি বেশি পরিষ্কার করবো, বুঝতে পারলি? কিন্তু টাকা কোথাও যাবে না। তো এটাই হচ্ছে সেজের পার্থক্যটা, আমরা মানে এইটা, ঠিক আছে? তো আমরা এখানে এডুকেশন সেজ আছে, অনেক কিছু সেজ আছে, আমরা সেজটা পড়ছি একটু পরে, বুঝতে পারলি? তো এখান থেকে হচ্ছে এই ফান্ডটার স্পেসিফিক জায়গা আছে ওখানে, এই স্পেসিফাই যে জায়গাগুলো ওখানেই খরচা হবে, বুঝতে পারলি, এই ফান্ডে বেসিক্যালি, ঠিক আছে? এইবার আমি একটা কথা বললাম, এবার এখানে একটা দেখ তোদের আসবে, এখানে বেতন কাদের দেওয়া হয় এখান থেকে, বেসিক্যালি এখান থেকে খরচা কীরকম হয় না, এখানে যত MPs আছে না, মেম্বার অফ পার্লামেন্ট, তাদের বেতন এখান থেকে দেওয়া হয়, যারা মেম্বার অফ পার্লামেন্টস হয়, ঠিক আছে? অ্যান্ড তার সাথে মিনিস্টার লিখে দিব, আর যত মিনিস্টার আছে আর MP তাদের বেতন কোথা থেকে দেওয়া হবে? পাবলিক অ্যাকাউন্ট অফ ইন্ডিয়া। এবার তুমি বলবে যে দেখো এখানে বলেছিলে, তাহলে এদের তো মাইনে প্রচুর টাকা হয়, এটা 60% মাইনে লাগে, আরও অনেক কিছুতে টাকা দিতে হয়। এবার তুমি বলেছো যে এখানকার টাকা এখানে খরচা হবে, তাহলে এখানে কী করে হচ্ছে খরচাটা? না, তো এখানে কীভাবে খরচা করতে হবে? এখানকার টাকা যদি এখানে খরচা হয় সেজের টাকা, তাই না? বা এখানে আরও কিছু টাকা থাকে, সেজের টাকাটা যখন আসবে সেজের টাকা অনলি সেজেই খরচা হবে, ঠিক আছে? কিন্তু বাদবাকি যে টাকা গেলো তাহলে PF এর টাকা, PF এর টাকা সরকারের কাছে প্রত্যেক দিন আসে, ধরলে 1000 টাকা আসছে। এবার 1000 টাকা তো সেদিন নেবে না, কয়েক বছর পরে নেবে PF, তাই না? প্রভিডেন্ট ফান্ড কি এখন মাসে মাসে টাকা দিয়ে রাখো আমাকে, সরকার তোমাকে একবারে ফ্রি দিয়ে দেবে অনেক টাকা, তাই না? রিটার্ন দিয়ে দেবে না, তবে সরকার রিটায়ারমেন্টে তোকে দিয়ে দেবে, PF কেটে নেবে। এবার তো কিন্তু তুমি 1000 টাকা করে মাসে দিচ্ছ, 30 বছর পর্যন্ত দিলে, 30 বছর মধ্যে সরকার কাছে টাকা দিলে তো সরকার ওখান থেকে লাভ করবে, তো নিশ্চয়ই সরকার কি টাকাটা তোমার জমি রেখে দেবে না, ও আবার ফ্যাক্টরিতে দিয়ে দেবে, ও আবার বিভিন্ন জায়গায় দেবে, শেয়ার মার্কেটে দেবে, সরকার নিজস্ব কিছু তৈরি করবে, ওখান থেকে সরকার লাভও তো করবে। সরকার এই যে লাভ করে নিয়ে আসবে, এসে পরে টাকাটা এখানে ঢুকবে না এখানে ঢুকবে, ওখানেই ঢুকবে, আর ওখান থেকে তখন কি করবে, ও মাইনেগুলো দিয়ে দেবে,
নেক্সট আবার হচ্ছে তাহলে এমপি যে এখানে তাহলে পিএম এর মাইনে হবে, বুঝতে পারলি? প্রধানমন্ত্রীর মাইনে কত হবে, কোথা থেকে হবে? এখান থেকে। তারপরে আমাদের যত সেন্ট্রাল মিনিস্টার তাদের মাইনে কোথা থেকে হবে? এখান থেকে হবে সব। কিন্তু কনস্টিটিউশনাল পোস্টগুলো মাইনাগুলো কোথাও হবে? এখান থেকে হবে। এবার আমরা নেক্সট যাচ্ছি কি কন্টিজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া। এবার দেখে নে এই ফান্ডটা না, এই যে আমাদের ফান্ডটা, এটা হচ্ছে এই অ্যাক্ট 1950 সালে একটা অ্যাক্ট তৈরি করে, ঠিক আছে, কন্টিজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া। ওই অ্যাক্ট অনুযায়ী কি করা হয়, এই 1950-এর অ্যাক্ট অ্যাকর্ডিং টু 1950 অ্যাক্ট অনুযায়ী কি করা হয়, কন্টিজেন্সি ফান্ডকে এক্সিস্টে আনা হয়, ঠিক আছে। ওই ফান্ডকে অনেক দায়িত্ব দিয়ে দেওয়া হয়। এবার যখন এটাকে তৈরি করা হয়, মানে ক্রিয়েট করা হয়েছে তো সংবিধানের, কিন্তু এই ফান্ডটাকে কিভাবে চলবে, অ্যাক্ট, ইনকাম ট্যাক্স তো অনেকদিন আগে ক্রিয়েট করা হয়েছিল, বললাম না, কিন্তু তার আগে তো অনেক অ্যাক্ট ছিল, কিন্তু সেটাকে তার অথরিটিটাকে কিভাবে চলবে, কি হবে, ম্যানিপুলেট হবে, তার রুলস অ্যান্ড রেগুলেশন কী হবে, সেগুলোকে ডিটারমাইন্ড করে দিতে পারে, বুঝতে পারছো? সেটাকে এখান থেকে বলা হয়েছে 1950 সালে অ্যাক্ট। এইবার এই যে ল অনুযায়ী যে এই আমাদের 1950 সালের ল অনুযায়ী এটাকে ভ্যালিড হচ্ছে, তখন বলেছিল যে এই ফান্ডে 50 কোটি টাকা রাখতে হবে, ঠিক আছে। অ্যাট প্রেজেন্ট সেটা 2005 সালে আবার এটাকে কি করা হয়, ওই অ্যাক্টে পরিবর্তন আনা হয় 2005 সালে। 2005 সালের এই অ্যাক্টটাকে পরিবর্তন করে দেওয়া হয়, আর এই অ্যাক্টকে বলে দেওয়া হয় 500 কোটি টাকা এখানে রাখতেই হবে, ঠিক আছে, মিনিমাম। 2005 সালে একটা অ্যাক্ট এসেছিল, নাম বলতে পারবি কি? হ্যাঁ, ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট। সেই অ্যাক্ট অনুযায়ী এটাকে বলে দেওয়া হয় যে কিছু না হলেও তোমাকে এই ফান্ডে 500 কোটি টাকা রাখতেই হবে, 500 কোটি টাকা মিনিমাম অ্যামাউন্ট। হ্যাঁ, ডিজাস্টমেন্ট এইটা 2005-এ এটাকে। তাহলে অ্যাট পেজের এখন কত কোটি টাকা রাখতে হবে ফান্ডে? 500 কোটি টাকা। এবার যদি কিছু কারণে আপাতকালীন, কন্টিজেন্সি মানে আপাতকালীন, ধরো ভূমিকম্প হয়েছে, ফ্লাড হয়েছে, কোনো কিছু অবস্থা খারাপ হয়ে গেছে, তো এই ফান্ড থেকে টাকা বার করে দেবে, ঠিক আছে। এই ফান্ডে থেকে তবেই ডিজাস্টার কিছু ঘটলে টাকাটা বার করবে। টাকা যখন বেরোবে, তাহলে সব বেরিয়ে গেলো মাত্র 100 কোটি টাকা, 400 কোটি টাকা বেরিয়ে গেল। এই যে তখনই এবার কি হবে না, এখান থেকে যখন এখানে টাকা আসবে, প্রথমেই টাকা কি করবে, এখানে ভরপাই করবে কোনো খরচা করার আগে। হ্যাঁ, সিএফআই টাকা এলেই প্রথমে ভরপাই কোথায় হবে না, এখানে হবে। এবার বাবার কাছে টাকা এলে, মায়ের টাকা যদি শেষ হয়ে যেতে, প্রথমেই তুমি কিছু করলে, কাকে মায়না দিলেও দেখবে না, মা আগে টাকাগুলো নিয়ে নেবে, তাই না? বলছিলাম না, বা মায়ের যত টাকা লাগবে, তাই না? তারপর বাবা বলে তুমি যা করবে এর মধ্যে করো, সেরকম ব্যাপার, ঠিক আছে। তা আমরা এখানে বুঝতে পারছি। এইবার এই যে কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া বা কন্টিজেন্সি ফান্ড অফ ইন্ডিয়ার দায়িত্ব কার হাতে আছে? এটা দায়িত্ব আছে বা অ্যাডমিনিস্ট্রেট করার ক্ষমতা কার আছে? প্রেসিডেন্ট এখানে হেড আছে, প্রেসিডেন্ট, ঠিক আছে, আমাদের রাষ্ট্রপতি। এই যে রাষ্ট্রপতি কি করছে না, আমাদের এখানকার কি হতে পারে, এই ফান্ডে কার দায়িত্ব আছে? রাষ্ট্রপতি। তাহলে তুই বলেছিল এই ফান্ডটা কার দায়িত্ব আছে? এটা তো আমরা পার্লামেন্ট দেখলাম, এখানে টাকা তুলতে গেলে পার্লামেন্টের চাই, এইটা এখানে টাকা তুলতে গেলে কার চাই? রাষ্ট্রপতি। তাহলে এইটা কার? এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এখানকার অ্যাডমিনিস্ট্রেশনে আছে, যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া চাইলে এখান থেকে টাকা তুলতে পারে, আর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া চাইলে যেমনভাবে খরচা করতে পারে, যা চাই করতে পারে। হ্যাঁ, এবার বাজেটে এগুলোকে পরিবর্তন করে, বলবে এডুকেশন শেষ লাগলো এত পার্সেন্টেজ, দ্যাটস বাজেটই তো বলবে, না মানুষ জানবে কি করে? মানুষকে তো জানাতে হবে রে বাবা, গভর্নমেন্ট তো যা ইচ্ছে তাই করতে পারে না, আমাদের কাছ থেকে টাকা তুলতে হবে তো। এইবার এই যে অ্যাকাউন্টটা আছে কন্টিজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া, এটাতে সবসময় কি রাষ্ট্রপতি সব কিছু করে? রাষ্ট্রপতির বিহেভে যে কাজটা করে সেই লোকটাকে, রাষ্ট্রপতির বিহেভে যে, রাষ্ট্রপতি কি সব কাজটা করে? রাষ্ট্রপতি তো শুধু সিগনেচার মারবে, কিন্তু রাষ্ট্রপতির বিহাফে একজন তো থাকবে যার হাতে সব হবে না, ফিনান্স সেক্রেটারি অন দ্য বিহাফ অফ রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট। এটিকে বুঝতে পারি যে এখানে কোনো কনফিউশন? যে সরকারের কাছে যখন টাকা আসবে, সরকারের 3টে জায়গা আছে, কিছু টাকা আসবে কোথায় ঢুকে যাবে? ট্যাক্স, নন ট্যাক্স, আর ওইসব টাকা চলবে কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া। কিছু টাকা নিয়ে নেবে বাবার মতো, বাবা যখন 550 টাকা মাইনে পেলে এখানে গেল, তারপরে যে 10,000 টাকা সঙ্গে সঙ্গে কী হয়ে যাবে, মা নিয়ে নেবে প্রত্যেক মাসে, বুঝতে পারলে? ওইটা হচ্ছে কন্টিজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া, ভারতের আপাতকালীন তহবিল যেটাকে বলা হচ্ছে। আর কিছু টাকা আসবে যেটা বাবার নিজের মানি ব্যাগে রাখবে, তাই না, নিজের মতো খরচা করবে, সেটা হচ্ছে এখানটা ধরে নেবে। এটা আমরা বুঝে গেছি, তাই না? এখানে আমরা এরও ডিটেলস আছে, যেমন হচ্ছে 16-115 নম্বর আর্টিকেল, ওগুলোকে এই জায়গাটাতে বলবে, এইটা 115-116 নম্বর আর্টিকেলে বলে দেবে কন্টিজেন্সি ফান্ডকে কীভাবে চালানো করা হবে, কী হবে না হবে, আর্টিকেল এইসব কথা বলা আছে। এগুলো আমরা পলিটিক্যাল সায়েন্সে দেখব, বুঝতে পারলি?
আমরা এখন বুঝতে গেলে আমাদেরকে এখানে টানতে হবে। আমরা পড়ছি সেজ অ্যান্ড সারচার্জ, তাই না? তো সেজ আমরা টপিকটা দিয়ে দিই। এবার এটা কেন করালাম, কি করালাম আমরা একটু বুঝে নিচ্ছি। সেজটা আমরা টপিক দিয়ে দিই। সেজে প্রথম যে টপিকটা আমরা দিচ্ছি সেটা লিখবো, সেজ কি জিনিস আগে আমরা জেনে নিই। সেজ ইজ আ ট্যাক্স অন ট্যাক্স। সেজ হচ্ছে কি, হচ্ছে ট্যাক্সের উপরে ট্যাক্স একটা। তাহলে তার আগে জানতে হবো ট্যাক্সের উপরে ট্যাক্স কি, তাই না? আমরা কি পড়ছিলাম দেখে নিই। আমরা ইনকাম ট্যাক্সের স্ল্যাবটা ভুলে যাব না। কি বলেছিলাম, আমাদের নর্মাল রেসিডেন্ট যারা 60 বছরের নিচে আছে আর যারা নন রেসিডেন্ট, তাই না, এনআরআই, তাদের জন্য কি ছিল স্ল্যাবটা, মানে আমরা বেসিক্যালি আমাদের মতো পাবলিক, তাই না, যারা ইনকাম করছে 60 বছর পরে আলাদা স্ল্যাব, আর 80 বছরের পরে স্ল্যাবটা আলাদা হয়ে যাবে, তাই না? ইনকাম ট্যাক্সের রেটটা আলাদাভাবে চলবে। রেট 3 ভাগে ঠিক হয়। একটা 80 বছরের আগে যারা থাকবে 80 বছরের তাদের আলাদা রেট হবে, যারা 60 বছরের উপরে থাকবে তাদের আলাদা রেট হবে, আর যারা 60 বছরের নিচে আর যারা বিদেশি থাকবে তাদের জন্য আলাদা স্ল্যাব হবে, যেটা আমরা দেখেছি। কি কি রেট হবে না, আমরা কি বলেছিলাম যে 0 থেকে 2.5 লাখ, তাই না? কি ছিল, নীল, নো ট্যাক্স, বারবার বলেছিলাম, বারবার বুঝছিস। 2 নাম্বার কি বলেছিলাম, 2.5 লাখ টু কত, 5 লাখ, কি বলেছিলাম, হ্যাঁ 5% না 10%, 5%। তারপরে কি বলেছিলাম, 5 লাখ থেকে 10 লাখ কত বলেছিলাম, 20%। আর কি বলেছিলাম 4 নম্বর, যদি 10 লাখের অ্যাভাব থাকে তাহলে কত পড়বে, 30%। ঠিক আছে। এবার এখানে কি বলেছিলাম যে সেই অনুযায়ী কারোর যদি বেতন হতো কত, 12 লাখ টাকা দিয়ে বলেছিলাম, 12 লাখ টাকা বেতন বলেছিলাম। তো যদি কারোর, আমরা আরেকবার বুঝিনি, যদি কারোর এখানে 2,60,000 টাকা যদি মাইনে থাকে তাহলে 2,60,000-এর মধ্যে প্রথম হচ্ছে 2,60,000-এর মধ্যে 2.5 লাখ টাকা ওর এখানে দেবো আমরা, তাই না? তার মানে কি 2.5 লাখ টাকা ট্যাক্স দিতে হবে না, বাঁচবে কত ওর, 10,000। তো ওইটা হবে, এই 10,000টা এখানে দেবো, আর এই 10,000 টাকার 5% হবে। তো 10,000 টাকার 5% কত, 500 টাকা ওর ট্যাক্স হবে। 10,000 টাকার কত টাকা ট্যাক্স হয়েছিল ওর, 500 টাকা। তাহলে ট্যাক্সের পরিমাণটা আগে লিখি, 500 টাকা। এই 500 টাকার 4%, দ্যাটস মিন 20 টাকা কি হয়ে গেল, মানে 20 টাকা হবে সেজ, আর ওকে টোটাল দিতে হবে কত, 520 টাকা। 500 ট্যাক্স আর সেজ কত হলো, 20 টাকা। তো 520 টাকা হবে কি ওর টোটাল ট্যাক্স। বুঝতে পারলাম? তো আমরা সেজ কি হয় না, যে ট্যাক্সটা দিই তার উপরে ট্যাক্সেবল হয়ে যায়। ট্যাক্স অন ট্যাক্স, ট্যাক্স অন মানে ট্যাক্সের উপরে লাগা হবে, মানে তোমার ইনকামের উপর লাগানো হবে না, তুমি কত টাকা ইনকাম করছো না, ট্যাক্স কত টাকা দিচ্ছ তার উপর লাগানো হবে। তাই বললাম ট্যাক্স অন ট্যাক্স। বুঝলো, ট্যাক্সের উপরে ট্যাক্স লাগাচ্ছি, এই নয় যে তোমার ইনকামের উপর লাগাচ্ছি। তোমার ইনকাম কত টাকা জানি না, কেন বলছি, তো ওটা কিন্তু বলছি, এটা আমরা বুঝতে পারি। তারপরে আমি কেন তো শুনছি, আমি পালিয়ে যাবো না, চাপ নিস না, বুঝিয়ে পালাবো। তো কি হচ্ছে, 12 লাখ টাকা বললাম আমরা, 12 লাখ টাকা স্ল্যাবে দিলে এখানে ওর 2.5 লাখ টাকা কি হবে, ফ্রি। তো যদি 12 লাখ থেকে 2.5 লাখ দিয়ে দিলাম, আমরা এই স্ল্যাবে আমাদেরকে বসিয়ে দিতে হবে, যারা নতুন আছে বুঝে ভালো করে। তাহলে 2.5 লাখ টাকা দিয়ে দিলাম, এখান থেকে 2.5 লাখ থেকে 5 মানে কত দিতে হবে, হ্যাঁ 2.5 লাখ থেকে 5 মানে কত এখানে লিখবো, 2.5 লাখ। এখানে 5 থেকে 10 মানে 5 লাখ টাকা লিখবো, তাই না, 5 লাখ। আর এখানে আর তাহলে 5 লাখ হলো, এইদিকে হয়ে গেল 5 লাখ, মানে ওর টাকা এইভাবে ডিস্ট্রিবিউট করে দিলাম। 5 লক্ষ তোর 2 লাখ, কেন 12 লাখ টাকা মাইনা ছিল, তো 2 লাখ টাকা এখানে লিখলাম। টোটাল কত হলো, 12 লাখ টাকা ওর স্ল্যাবে হয়ে গেছে। এবার আমরা পার্সেন্টেজ করবো যে এই 2.5 লাখের কত পার্সেন্টেজ, 5%, তাই না? এই কি বলে, এই 5 লাখের কত পার্সেন্ট, 20%। এই 2 লাখের কত পার্সেন্ট, 30%। আগে ওর টাকাটাকে এইভাবে দিতে হবে। কেউ যদি 10 কোটি টাকা, 1000 কোটি টাকা ইনকাম করে না, তাকেও 2.5 লাখ টাকা ছাড় দিতে হবে প্রথমে, ওটা দিতেই হবে, ট্যাক্স স্ল্যাবের নিয়ম ওটা। কেউ যদি 10,000 কোটি টাকা ইনকাম করে, ইনকাম ট্যাক্স দেবে যখন যাবে 10,000 কোটি টাকা নিয়ে, প্রথমে ওকে কি করলো, 2.5 লাখ টাকা ছাড় দিয়ে দেবে। বুঝতে পারলে? তারপরের 2.5 থেকে ও স্ল্যাবটা এইভাবেই লিখবে, মানে ওর স্ল্যাব যদি 10,000 কোটি টাকা, তাহলে ওর কি করলো, ওর এই ট্যাক্সটা পুরো সমান হবে। বুঝতে পারলি? 10 লাখ অব্দি এটা সবাইকারই লাগবে যদি অনেক বেশি ইনকাম করে, কোটি কোটি টাকা, 1,000 কোটি টাকা। তারপরে আবার 900,000 কোটি টাকা বাজলো, তখন 900,000 কোটি টাকার পর কি হবে, এই 30% লাগবে। বুঝতে পারলি কেসটি? এই স্ল্যাবটা সবার জন্য ছাড় পাবি সবাই তোরা। তো এর কত টাকা এক্সট্রা, 2 লাখ টাকা। তো তাই 2 লাখ টাকা এই অনুযায়ী যদি আমরা ট্যাক্সটা মারি, তাহলে আমাদের ট্যাক্স হবে 1,62,000
72,500 টাকা। আমাদের ইনকাম কত ছিল? আমাদের 12 লাখ। ভালো করে বুঝবি, 12 লাখে আমাদের ট্যাক্স, ইনকাম ট্যাক্স কত দিতে হয়েছিল? 1,72,500 টাকা, তাই না? এই তোমরা বুঝতে পারছো তো? সত্যি পাচ্ছ তো? সেই কারণ হচ্ছে এখানে এই স্ল্যাবটা আমি আগে পড়িয়েছি, তাই না? নাহলে নেক্সট ক্লাসগুলো দেখে নেবে, বুঝতে পেরে যাবে। তো কি হবে, আমরা প্রথমে সবাইকে স্ল্যাবে ভেঙে দিতে হবে। প্রথম কাজ হবে স্ল্যাবে ভেঙে দেওয়া প্রথমে, তারপরে তুমি যার ইনকাম হোক, ঠিক আছে? এটা বুঝতে পেরেছি তো? 1,72,500 টাকার উপর কত টাকা লাগবে? এটা 4%। এই যে সেজটা লাগবে না, এই সেজটা কিন্তু ভাবিস না যে এটা শুধু যারা বড় ইনকাম করবে তাদের বা যারা ছোট ইনকাম করবে তাদের, এটা সবার জন্য। তুমি যদি 1 টাকাও ট্যাক্স দাও তার 4%। একদম রেগুলার, তুমি ট্যাক্স যদি রেগুলার দেবে তো রেগুলার লাগবে, ইরেগুলার কেন রাখবে? বুঝতে পারলি কেসটা? তো সরকার এমনি অনেক সেজ অ্যাপ্লাইড করে দেয়, 4% বলে দেবে তোমার এর উপরে এডুকেশন সেজ লাগলো 4%। এমনকি সেটা আমাদের অনেক সময় আমরা খাতা ফাতা কিনলেও তো থাকে। বেসিক্যালি দেখ, এবার তোমার মাথায় কোয়েশ্চেন আসবে, শুধু কি এটা ইনকাম ট্যাক্সে লাগে? এটা মাথায় কোয়েশ্চেন আসবে, তাই না? শুধু কি ইনকাম ট্যাক্সে সেজ লাগে? তাহলে আমরা তখন একটা মনে আছে যে যারা বড় বড় লোক হয়, মানে টাকার দিক দিয়ে, তারা দেখবি আমরা তো এমনি খাতাতে লিখে দিই, তারা একটা ভালো দামি খাতা কেনে, যেগুলো অ্যাড দেয়। ওই দামি খাতা, ওটা তো লেখা যায়, আমাদের খাতাগুলো লেখা যায়, দেওয়ালও লেখা যায়। এবার ওই খাতাগুলোর পেছনে দেখবি সেজ লেখা থাকে, এডুকেশন সেজ। তো খাতাটা কি ট্যাক্স পে করছে? ইনডাইরেক্ট ট্যাক্স। তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারছি? ওখানে যখন সেজ লাগে তার মানে সেজটা ডাইরেক্ট ইনডাইরেক্ট দুটো ট্যাক্সের ক্ষেত্রে অ্যাপ্লাইড হয়। প্রথম কোয়েশ্চেন এটা হয়, তাই না? বোথ লিখে রাখবো। তো বেসিক্যালি ডিরেক্ট ট্যাক্স, তোমার কোয়েশ্চেন দেবে যে ডিরেক্ট ট্যাক্সের ক্ষেত্রে সেজ অ্যাপ্লাই হয়, ইনডাইরেক্ট ট্যাক্সের, নট অনলি ফর ইনকাম ট্যাক্সের। কি হবে দেখুন, সব ট্যাক্সের ক্ষেত্রে বোথ, ডাইরেক্ট ট্যাক্স ইনডাইরেক্ট ট্যাক্সের ক্ষেত্রেও আমরা দেখতে পাই সেজ, তাই অ্যান্সার হবে বোথ। আরেকটা, সেজের টাকা যখন আসবে না, তাহলে এই যে 4% ইনকাম ট্যাক্সে কেটে নেবে সেজ, ওরকম বিভিন্ন থেকে সেজ কাটবে। এই সেজ যখন কেটে নেবে না, তো টাকাটা তার আগে একটা কথা বলে দিই, এই যে 4% সেজ কাটছে, এরকম প্রচুর সেজ আছে, ঠিক আছে? প্রচুর সরকারের কাছে, যখন পারবে যেটা অ্যাপ্লাইড করে দেবেন, ঠিক আছে? যেমন কিছু সেজের নাম বলি, এডুকেশন সেজ লিখে রাখবো, তো জানা উচিত। এডুকেশন সেজ, ঠিক আছে, 4%। দ্যাটস মিন, আমি এটা বুঝাতে পারছি তো? মানে কি তোমার ইনকাম ট্যাক্স থেকে 4% কেটে নেবে ওটা, বা তোমার একটা গুডসের ওপর দিয়ে যে সেজ লিখে দেয়, তো ওখান থেকে 4% ওরা নিয়ে নেবে। আর ওই টাকাটা, ট্যাক্সের টাকা যায় কোথায়? এখানে যায় ট্যাক্সের টাকা। কিন্তু ওই টাকাটা সেজ এই জন্যই বলছে, কেন ওই টাকাটা আর এখানে যাবে না, ওখানে এই যে পিআই যে ফান্ডটা ছিল না, এখানে এমনি এমনি এই ফান্ডে চলে গেল। এটা লেখা আছে এডুকেশন সেজ, বুঝতে পারলি? ওই যত টাকা আসবে ওইটা এই এডুকেশন সেজে এখানে ঢুকে যাবে। যদি 100 টাকা আছে 100 টাকা হয়ে গেল। আবার এখান থেকে যে খরচাটা করবে, এটা সরকার নিজের মতো খরচা করতে পারবে, কারণ পার্লামেন্ট এখানে নেই। আর ও খরচা কোথায় করবে? এডুকেশনের জন্য করবে। যেমন আমাদের তো প্রচুর বলে দিয়েছে 4 থেকে 6 থেকে 14 বছর পর্যন্ত ফ্রিতে এডুকেশন, তাই না? তো ওরা কি ফ্রিতে পড়ছে? ওরা তো ফ্রিতে দিচ্ছে, তোমরা কি ফ্রিতে পড়াচ্ছ তাদেরকে? তোমরা তো দুজন টিয়া, তোমরা কি ফ্রিতে পড়াচ্ছ? তোমরা তো মাসে মাসে মাইনে নিয়ে নিচ্ছ। তো তোমাদের মাইনেটা আসছে কোথা থেকে? ধরে না এডুকেশন ওখান থেকে দিচ্ছে, সেজ থেকে। বা তোমাদের স্কুলের কত কিছু খরচা হয়, পড়াশোনা রিলেটেড যত খরচা হয়, সেগুলো কি হয়? ওই সেজ থেকে দেবে, বুঝতে পারলে? এবার বেশি টাকা যদি আসে, তো বেশি সুবিধা করবে স্কুলটাকে, পুরো গ্যালারি করে দেবে, মানে তো অনেক কিছু কম্পিউটারাইজড করে দেবে। কম টাকা আসবে তো কম খাওয়াবে, কম জিনিস করবে। তো এইটা হচ্ছে সেজের টাকা, একটা পার্টিকুলার ফার্ম, মানে যেই নাম হবে সেই টুকরিতেই যাবে, আর ওই ক্ষেত্রেই খরচা হবে সেজ। এটা ট্যাক্স আপন ট্যাক্স হয়, যখন ট্যাক্স অ্যাপ্লাইড হয়ে যাবে তার উপর এটা এক্সট্রাভাবে 4% নেয়, যেই পার্সেন্ট ট্যাক্স হয় তার উপর এটা নেয়। তাহলে তুমি বলবে তাহলে এটা কিভাবে হয় ইনডাইরেক্ট ট্যাক্সে? ইনডাইরেক্ট ট্যাক্স এক্সাইজ ট্যাক্স পড়বে। খাতাটা তৈরি হলো, দাম হলো 10 টাকা, এর উপর ট্যাক্স মারলো এক্সাইজ ট্যাক্স কত? 2 টাকা, টোটাল দাম হলো 12 টাকা। এটার দাম ছিল যে ফ্যাক্টরি থেকে বেরিয়েছিল, এই মালটা বার করেছে ফ্যাক্টরি থেকে, 2 টাকার ট্যাক্স। তো এটা ইন্টু 4% যদি লাগাই, তাহলে এই ট্যাক্স অন ট্যাক্সের উপর লাগাবে, এই 2 টাকার থেকে লাগাবে। বুঝতে পারলি কেসটা? বুঝতে পেরেছি কেসটা? একদম ওই যে 2 টাকা ট্যাক্স অন ট্যাক্স বলেছি তো, ট্যাক্স অন ট্যাক্স, বুঝতে পেরেছি তো? ওইভাবেই ক্যালকুলেট করে ওরা অ্যাপ্লাইড ট্যাক্স। শুধু এডুকেশন সেজ আমরা লিখলাম একটা, সেটা আমরা অনেক দিন ধরে ছোটো থেকে দেখে আসছি এডুকেশন সেজটা। এবার দেখবো অনেক সেজ সরকার এটাকে ইন্ট্রোডিউস করে দেয়। কখন করে ইন্ট্রোডিউস? না ইচ্ছে হলে পারবে না তো, যখন ওরা বাজেট করবে।
বাজেটে সেজটাকে ইন্ট্রোডিউস করবে, ঠিক আছে? এই বছর এখানে সেজ লাগানো হলো, আর সেটা ওখান থেকে যে টাকা আসবে কোথায় যাবে? পাবলিক অ্যাকাউন্ট ফান্ডে যাবে, আর যে জন্য যাবে সেই টাকায় ওখানেই খরচা হবে। বেশি টাকা হলে অন্য কোথাও দেওয়া হবে না, কম টাকা এলেও কাজ কম করব, কিন্তু অন্য কোথাও থেকে টাকা এখানে দেবো না। নেক্সট হচ্ছে হেলথ সেজ। 2018 সালে বাজেটে প্রপোজ করেছিল হেলথ সেজ, লিখে রাখবো। আমি যেটা বলবো রিসেন্ট সেজগুলোর নামগুলো লাগে, ঠিক আছে? দিয়ে দিতে পারি রিসেন্ট সেজ, যেটা কত সালে লেগেছিল। তারপরে স্বচ্ছ ভারত সেজ, নাম শুনেছিস তো? স্বচ্ছ ভারত সেজ, এটা 2015 সালে লেগেছিল, আর এর পার্সেন্টেজ 0.5%, 0.5% লিখে রাখবো সব। হেলথে 4% লাগে। তারপরে কিষাণ কল্যাণ সেজ, এটা হচ্ছে লিখে রাখবো পার্সেন্টেজ 0.5%। ঠিক আছে, যেটা আমি লিখাচ্ছি ওটা লিখে নাও। তারপরে ইনফ্রাস্ট্রাকচার সেজ, মানে যা খরচা হবে, যত সেজগুলো বলবো সব এখানে এমনি বাস্ক হবে নিশ্চয়ই, সবগুলো টুকরি হবে, তাই না? তারপরে কিষাণ কল্যাণ সেজ, ইনফ্রাস্ট্রাকচার সেজ, এই ইনফ্রাস্ট্রাকচার সেজটা 2016 সালে ইন্ট্রোডিউস করেছিল। ক্লিন এনার্জি সেজ, এটা 2010 সালে হয়েছিল। ক্লিন এনার্জি সেজ, সেজ এমন হবে যে বলে দেবে যে এই যে এডুকেশন সেজ, এটা লাগবে ইনকাম ট্যাক্সের ওপর, প্রথম বলে দিলে হতে পারে, বা হতে পারে এটা বলে দেবে ভারত সরকার সেজ, এটা লাগবে কোথায় সেটা বলে দেবে, এখানে লাগবে, এটা কিনতে গেলে লাগবে, এটা গাড়ি কিনতে যাবে তখন তোমাকে এই সেজ দিতে হবে, বুঝতে পারলি তো? সব জায়গাগুলোকে স্পেসিফাই করে দেবে, সেটা নিয়ে চাপ নেই। এবার দেখ আমরা কতগুলো সেজ লিখলাম। এটা এডুকেশন সেজ লিখলাম, এটা কি লিখলাম? হেলথ সেজ লিখলাম, এটা কি স্বচ্ছ ভারত সেজ লিখলাম, একটা ইনফ্রাস্ট্রাকচার, তারপরে কিষাণ কল্যাণ। এই যে এতগুলো সেজ জানতে পারলাম, সালগুলো কিছু কিছু জানতে পারলাম। এই সেজগুলো বেসিক্যালি টাকাগুলো এখানে আসবে ফান্ডে, আর এই ফান্ডেই খরচা হবে, বুঝতে পারলি? ওই জন্যই খরচা হবে, তাতে টাকা থাকুক না থাকুক, যতটুকু থাকবে তার উপরে, বেশি টাকা হলে বেশি খরচা হবে, অন্য কোথাও থেকে এখানে ইমপ্লিমেন্টেশন করা হবে না টাকাটা, বুঝতে পারলি তাহলে সেজের ব্যাপারটা? এইবার এখানে একটা ব্যাপার আছে, সেজ থেকে যে প্রচুর টাকা আসছে, ঠিক আছে? তো সেজের টাকা কি আমরা রাজ্যকে দেব? কেন্দ্র রাজ্যের মধ্যে কি ভাগ হবে? টাকা তো কেন্দ্র রাজ্যের মধ্যে ভাগ হয়, সেটা কি হবে? যখনই ট্যাক্স আসবে ওটাকে অ্যাকর্ডিং টু ফিনান্স কমিশন এটা কেন্দ্র স্টেটের মধ্যে ভাগ করে দেবে, তাই না? এত পার্সেন্ট নিয়ে, তো এটা কি ভাগ হবে কি যে এত পার্সেন্ট সেজ তুমি না, এত পার্সেন্ট সেজ আমাকে রাখো? না, এখানে কোনো ভাগ হবে না, সেজের টাকা কোনো ভাগ হয় না, কিন্তু এখানে গেলে টাকাটা ভাগ হতো, তাই মালটাকে এখানে রেখে নিয়েছি, বুঝতে পারলি? হ্যাঁ, এই স্বাদের ভাগ হবে না, বাতি কথা, ঠিক আছে? দেখ তাহলে আমাদের ইনকাম কত ছিল? 12 লাখ, তার অনুযায়ী স্ল্যাব অনুযায়ী ট্যাক্স কত লেগেছিল? 1,72,500 টাকা। তার উপর 4% আমরা লাগিয়ে দিলাম, হলো এডুকেশন সেজ। তো 4% লাগলো এডুকেশন সেজ, ধরে নিলাম সরকার লাগালো, এডুকেশন নাও লাগাতে পারে সরকার, এটা লাগিয়ে দিতে পারে, ধরে নেন কৃষি কল্যাণ। যখন সেজ লাগাবে না তখন তার উদ্দেশ্য বলে দেবে, কিসের জন্য খরচা হবে আর কোথা থেকে লাগাবে সেটা বলে দেবে, প্রথম কথা এটা। তারপরে কি যে বলে দিলে এখান থেকে পাবে, তাহলে 4% বললো, তাহলে এর 4% কত টাকা হচ্ছে? 1,72,000 কত? 6,000, আমরা 900ই ধরলাম, ঠিক আছে? 6,900 ধরলাম। তো 6,900 কি হচ্ছে? সেজ, তাই না? 6,900 হয়ে গেল, সেজ হয়ে গেল 6,900, ঠিক আছে? এইবার আমরা কি করব? আমরা বার করবো সারচার্জ, তো লিখবো সারচার্জ। কি বলেছিলাম? কারো যদি ইনকাম স্ট্রাকচার আমরা দেখে নিয়েছি, তো যদি কারো 12 লাখ টাকা ইনকাম হয় তাহলে এত টাকা ট্যাক্স পড়বে। এবার কারো ইনকাম যদি ধরলে 50 লাখ টাকার বেশি হয়, তখন তাকে কি দিতে হবে? যত বেশি হবে তখন তার সারচার্জ দিতে হবে। লিখে রাখবো আগে এটা, তারপরে বলছি। বেসিক্যালি সারচার্জ আর অ্যাপ্লাইড কত? 50 লাখসের অ্যাভাব। সারচার্জের জন্য যদি 50 লাখের বেশি ইনকাম করো তবে ইউ আর অ্যাপ্লাইড ফর সারচার্জ, আর যদি তুমি 50 লাখের কম ইনকাম করো তাহলে তুমি যদি 49 লাখ টাকা ইনকাম করো তুমি সারচার্জ দিতে হবে, বুঝতে পারলি? তাহলে আমরা আবার বলে দিচ্ছি, 2.5 লাখ টাকা জিরো থেকে কি ছিল? নীল। 2.5 থেকে 5 লাখ কত ছিল? 5 লাখ টু কত? 10 লাখ 20%, আর এভাব 10 লাখ কি ছিল? 30%। এবার লোকটার ইনকাম কত? লোকটার ইনকাম দিলাম 60 লাখ। যখনই লোকের ইনকাম বছরে 60 লাখ হয়ে গেছে তখন কি হয়েছে? অ্যাপ্লাইড কিসের জন্য হয়ে গেছে? সারচার্জের জন্য। তাহলে এবার কি করা হবে? আবার আমরা ইনকাম ট্যাক্স ফেলবো। প্রথম কি একে 2.5 লাখ টাকা ছাড় দেবো, তারপরে এখানে কত দেবো? 2.5 লাখ টাকা দেবো, এখানে আবার 5 দেবো। তাহলে এই কত টাকা নেওয়া হলো? 10 হয়ে গেল, আর বাঁচলো কত টাকা? 50 লাখ। তা 60 ছিল, 50 লাখ এখানে দিলাম, এই স্ল্যাবে ফেঁকে দিলাম। তাহলে কি হচ্ছে? এর ট্যাক্স লাগলো না। 2.5 লাখ থেকে কত পার্সেন্ট? 2.5 লাখ টাকার 5% কত?
12,500। তারপরে এই যে এর কত 5 লাখের 20%, 1 লাখের মতো হচ্ছিল ঠিক। 50 লাখের 30% কত তাহলে 15 লাখ। তাহলে কত টাকা লোকটা ট্যাক্স দিতে হচ্ছে? তাহলে যদি কেউ 60 লাখ টাকা ইনকাম করে ওর ট্যাক্স কত? আমি বলেছিলাম না যে যত ইনকাম করুক ট্যাক্সের স্ল্যাব আমরা বার করে দেবো, একটা সিও বার করে দেবো ওদের এইটা কাজ। কিন্তু সে ছাড় পাচ্ছে কি পাচ্ছে না, কোন ইনকাম ট্যাক্স অ্যাক্ট অনুযায়ী তাকে ছাড় দিতে হবে, কোন তাকে ধরতে হবে, ওগুলো ওরাই পারবে, বুঝতে পেরেছো? ওই জন্য সিএ লাগে। তো দেখে নে কত বললাম, এটা কত হলো? 16,12,500। এবার সারচার্জ আগে তো শেষ লাগবে 4%, ট্যাক্স অন ট্যাক্স, তাহলে 4% শেষ কত হবে? এবার বুঝতে পারছো যে কেন কমার্সের স্টুডেন্টদের কাছে ক্যালকুলেটর থাকতো? বুঝতে পারছো তো এবার কেন থাকতো? আমরা হয়তো ওদের ক্যালকুলেটর দিয়ে আমাদেরকে দিচ্ছে না, আমাদেরও তো ম্যাথ আছে, মনে হয় না আমাদেরও তো ম্যাথ আছে। কত? তাহলে এটা হচ্ছে আমার 64,500। তাহলে 64,500 আর ওর ট্যাক্স কত ছিল? 16 লাখ। এটা হচ্ছে শেষ, তাই না? শেষ। আর ট্যাক্স ছিল কত ওর? 16,500। তার উপর 4% মেরে পড়ে কি বেরোলো? 64,500। তো 16 লাখ থেকে এটা যখন আমরা যোগ করবো কত হবে? টোটাল ট্যাক্স কত হবে? 16 লাখ। ঠিক আছে, আগে দেখে নে, দাঁড়া বলে দিচ্ছি। 16,77,000 টাকা তোকে কি করতে হবে? ওকে দিতে হবে সরকারকে অ্যাজ এ ট্যাক্স হিসাবে। এইবার ট্যাক্স প্লাস কত হলো? ট্যাক্সের সাথে প্লাস হলো এই টাকাটা শেষ। এবার এর কত করতে হবে? 10% সারচার্জ লাগবে ইন্টু 10। তাহলে বুঝতে পারছিস তাহলে কত ওর 10% কত বেরোবে? তাহলে 1 লাখ, হ্যাঁ 1,67,000, তাই না? এইটা হয়ে যাবে কি? এটা কিসের টাকা? সারচার্জের টাকা। এটা সারচার্জের টাকা, এটা সেজের টাকা, এটা সারচার্জের টাকা, এটা সেজের টাকা, এটা ওর ইনকাম ট্যাক্সের টাকা। ট্যাক্স এত, এটা এত, এটা এত, সব মিলিয়ে দিবি, তাহলে ওকে এত টাকা দিতে হবে। তো ও ইনকাম যদি করে 60 লাখ টাকা, ওকে টোটাল কত টাকা দিতে হচ্ছে? 18 লাখ টাকার মতো ঢুকে যাচ্ছে, তাই না? কারণ এটা ওটা যোগ হবে, তো এটা যদি যোগ করে তাহলে মোটামুটি 18 লাখ টাকা ওকে ট্যাক্স দিয়ে দিতে হবে। ওই জন্য ওরা সিএ রাখার কিভাবে এগুলোকে ছাড় দেবো, কিভাবে ছাড় দেবো এটা। এবার দেখ আমরা 18 লাখ টাকা বুঝতে পেরেছি, শেষ বুঝতে পেরে গেছি, সারচার্জ বুঝতে পেরেছি। তাহলে 10% কি হয়ে গেল? সারচার্জ হয়ে গেল যদি 50 লাখের বেশি আয় করে। আর যদি সে 1 কোটির বেশি আয় করে তাহলে ওইটা হয়ে যাবে কত পার্সেন্ট? না 15%। যদি 50 লাখের বেশি আয় করে তাহলে কি হবে? অ্যাপ্লাইড ফর 10% সারচার্জ। আর যদি সে 1 করোড়ের বেশি ইনকাম করে তাহলে হি বা সি অ্যাপ্লাইড ফর সারচার্জ অন দ্য রেট কি হবে? 15%। ঠিক আছে, তো সারচার্জকে বলা হয় ট্যাক্স আপন ট্যাক্স। একদম বুঝতে পারলি? হ্যাঁ মানে 40% নেবে, না না তোমাকে 40% নেবেই ওরা এদিক ওদিক করে, বুঝতে পারলি? তাহলে যদি 1 কোটি টাকা ইনকাম করো 40 লাখ টাকা তার, ওই জন্য ওরা অন্যদিকে ছুটে দেয়। আমি এটা এই জন্য পড়ালাম কারণ আমরা এখন ইনডাইরেক্ট ট্যাক্সে ঢুকবো, তখন বুঝবো ইনডাইরেক্ট ট্যাক্সেই ওদের আছে। ইনডাইরেক্ট ট্যাক্স ওরা কী করবে, কেন করবে, হঠাৎ কেন ওরা এরকম ডিসিশন নিচ্ছে, এগুলো সব আমরা একটু পরে বুঝতে চলেছি। ঠিক আছে, নেক্সট। তো আমরা বুঝে গেছি সারচার্জ। এবার প্রশ্ন হবে যে সারচার্জের টাকাটা কোথায় ঢুকবে? সেটা কি এখানে ঢুকবে না এখানে ঢুকবে? কোয়েশ্চেন। সেজের টাকা কোথায় ছিল? এখানে ছিল। যদি এখানে ছিল ওরা ওদের মধ্যে খরচা করতে পারতো, তাহলে সারচার্জ টাকা কোথায় ঢুকবে? যদি এখানে থাকে তো ওদের ইচ্ছের মতো পার্লামেন্টে যেতে হবে, এখানে থাকলে ওদের ইচ্ছের মতো খরচা করতে হবে। কোথায় রাখবে? কি হবে? তাহলে যদি এইটাতে রাখতাম তাহলে ওর স্পেসিফাই একটা জিনিসে খরচা হতো, তাহলে আর আমরা সেজই বলতাম ওইটাকেও না, ওইটাতে কোনো ট্যাক্স হবে না। ডাইরেক্ট এই যে সারচার্জের টাকা অলওয়েজ ঢুকে যাবে কি? কনসুলেটেড ফান্ড অফ ইন্ডিয়া। এটা কনসুলেটেড ফান্ড অফ ইন্ডিয়া, ওটা কন্টিজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া। ওইটা তো এই কনসুলেটেড ফান্ড অফ ইন্ডিয়াতে চলে আসবে কিসের টাকা? পার্সিয়ালি চলে আসবে কিসের টাকা?
60,000 টাকা। তাহলে যদি এখানে আসে তো খরচা কি হবে? কে পার্লামেন্ট এই করে খরচা করবে, বাজেটের মাধ্যমে ওখান থেকে খরচাগুলো দেখাবে, বুঝতে পেরেছো? কোয়েশ্চেন কিভাবে আসতে পারে? কোয়েশ্চেন যে কোনোভাবে আসতে পারে, আমরা কোয়েশ্চেনের পেছনে ছুটবো না, আমরা ডেপে ছুটবো। কোয়েশ্চেন এমনি আমাদের পেছনে ছুটবে, বুঝতে পেরেছিস? তো তোমরা আগে জেনে নাও, তাহলে কোয়েশ্চেন যে ঘুরিয়ে দিতে পারে, তা আমাদের কাছে ঘুরানো কিছু হবে না। ঘুরানো কি হবে? শেষ সাজাস্তে কোয়েশ্চেন আসতে তুমি পারবে, অন্য কেউ পারুক না পারুক, ঠিক আছে? ওইভাবেই প্রিপারেশনটা। হ্যাঁ, প্রথমেই কথা আমি তো জানি, দেখলো ছোট ছোট কথা কোয়েশ্চেন আসবে। সরকারি কর্মচারী, তো সরকারি কর্মচারীদের বেতন দেখানো হয় কিসে? যে এত টাকা সরকার চালাতে খরচা হয়েছে, কিসে? বাজেট পড়ায়নি? আমরা যখন প্ল্যান এক্সপেন্ডিচার, নন প্ল্যান এক্সপেন্ডিচার ভাবে যখন আজ থেকে 2 বছর আগে যখন পড়েছিলাম, তখন আমি এই কথাটা পড়েছিলাম যে প্ল্যান এক্সপেন্ডিচার আর নন প্ল্যান এক্সপেন্ডিচার। এখন তো উঠে গেছে প্ল্যান এক্সপেন্ডিচার, কিন্তু খরচাটা তো আছে রে বাবা। তোরা বাজেট দেখানো হয় না, তো বাজেট মিন কিসে চলে আসবে? কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া। বুঝতে পেরেছি কেসটা? এবার দিলাম একটা কথা বলছি, একজন ধরো রিলায়েন্সের সিও, ওর মাইনেটা কোথা থেকে আসবে? রিলায়েন্স দেবে, এগুলো সাথে কোনো কানেকশন নেই, ঠিক আছে? কিন্তু ওর মাইনার একটা পার্ট এখান থেকেও যাবে, কারণ মাঝে মাঝে কি কেটে রাখে? পিএফ। তো পিএফটা দিতে হবে না ওকে লাস্টে? সরকার কেটে রাখে। তুমি পিএফটা তাদেরই কাটে যারা সরকার বেসরকারি যেখানে কাজ করো, তোমার একটা অর্গানাইজড বা ই হলে, কোম্পানি হলে, তারা পিএফ কেটে নেবে। তো পিএফ যখন সরকার রেখে দেবে, তাই না, তখন এখানে রাখবে, আর এখানে রেখে পরে তোমাকে দিয়ে দেবে ফেরত, ঠিক আছে? এখান থেকে আর কোনো কিছু কোয়েশ্চেন কারোর বলতে পারে? এবার এমএলএ না, এমএলএ রাজ্যের, তোমার এমপিদের এখানে, তো যেহেতু একটা এমপি কে হচ্ছে আমাদের, যারা আমাদের প্রধানমন্ত্রী এমপি হচ্ছে, তো ওর মাইনেটা ওখানে চলে যাবে। তারপরে এখানে আমাদের আমাদের যারা মিনিস্টার আছে তাদের মাইনেটা এখানে চলে যাবে, সবগুলো যতগুলো মিনিস্টার আছে। ওরকম রাজ্যেরও আছে, এরা পড়বো। আর এখানে ওই কনস্টিটিউশনের পোস্টগুলোর মাইনাগুলো এখান থেকে যাবে, রিটায়ারমেন্ট হবে না। সবাইকার বেতন আলাদা। যেমন ধরো তুই পঞ্চায়েতে কাজ করছিস, পঞ্চায়েতে যদি কাজ করিস না, তো মাইনাটা তোর সরকারি কর্মচারী, তো মাইনাটা পঞ্চায়েত ডিপার্টমেন্ট দেবে। পঞ্চায়েতে নিজে থেকে ট্যাক্স কালেক্ট করে মাইনা দিয়ে দেবে। টিচারদের মাইনে রাজ্য সরকার দেবে। রাজ্য সরকার অন্যভাবে কোনো ফান্ড কেউ দিয়ে দিতে পারে। তারপরে কোনোভাবে ওটা ফিনান্স ডিপার্টমেন্টের উপর পুরোপুরি নির্ভর করে, ফিনান্স ডিপার্টমেন্ট কীভাবে এটা অ্যালটমেন্ট করবে। হতেই পারে এডুকেশন শেষ থেকে দেওয়া হতে পারে, এমনি কোনো ব্যাপার না। ওটা ওদের মতো ওরা খরচাটা দেখিয়ে দেবে বাজেটে, ওরা, বুঝতে পারলি? দুটোকে মেনটেন করে চলবে। এখানে আর কোনো কোয়েশ্চেন কি? নেক্সট হচ্ছে আমরা যেটা জানছি সেটা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। ইনডাইরেক্ট ট্যাক্স কাকে বলে দিয়েছিলাম? যে ইট অন লেভিড, যে লেভিড হবে যার ওপর দুটো, আর যে ট্যাক্সটা দেবে ইম্প্যাক্ট আর ইনসিডেন্টস আর ডিফারেন্ট পার্সন, মানে যার উপর লাগবে সেটা আলাদা হবে, যে দেবে সেটা আলাদা হবে। বারবার বলেছিলাম একটা গুডস, তাই না? এই গুডসের ধরলে একটা কি বলে চিপস দিলাম, ঠিক আছে? এবার এই চিপসের দাম হচ্ছে, যে প্রোডাকশন করেছে সে দাম দিয়েছে 8 টাকা, ও ভাবছে 8 টাকাতে বিক্রি করবো, কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বলে তোমাকে 2 টাকা ট্যাক্স দিতে হবে। তো ও বললো তাহলে তো আমার জিনিসটার দাম বেড়ে যাবে, আমি তো 2 টাকা ট্যাক্স কী করে দেবো? তো ও বলবে ঠিক আছে তুমি একটা কাজ করো। তো এই যে গভর্নমেন্ট, এটা যে মালিক লোকটা, ঠিক আছে? তো আমরা কি বললাম, এই যে এই গভর্নমেন্ট বলছে যে তুমি যে প্রোডাকশন করছো চিপস, তুমি 2 টাকা আমাকে ট্যাক্স দিতে হবে, এক্সাইজ ডিউটি। তো 2 টাকা লাগিয়ে দিল। এ ভেবেছিল এমআরপি রাখবো কত? 8 টাকা, কিন্তু ওকে এবার এমআরপি রাখতে হবে কত? তো এই প্রথমে বলবে যে 2 টাকা আমি কি করে দেবো, কেন আমি তো আমি দিতে পারবো না। ঠিক আছে, তোমাকে দিতেও হবে না, তুমি এটা তোমার এমআরপিতে লিখে দাও 10 টাকা। তাহলে তুমি কি যাকে বিকবে, এই লোকটাকে এই চিপসটা কিনতে আসবে, এর কাছ থেকে তুমি 10 টাকা নিয়ে নেবে, 8 টাকা তুমি নিজে রেখে নেবে, আর 2 টাকা তুমি আমাকে দিয়ে দেবে, বুঝতে পারলি? তো এই কার উপর লেস কোম্পানি, এই যে কোম্পানিটার উপর নামালো লাগলো ট্যাক্সটা, ইম্প্যাক্ট কার উপর হলো? কোম্পানিটার উপর। পেড কে করছে? এই লোকটা, তাই না, যে চিপসটা কিনছে। তাহলে ইনসিডেন্ট কার উপর ঘটলো? লোকটার উপর। এই ইম্প্যাক্ট আর ইনসিডেন্ট দুটো আলাদা ব্যক্তি হয়ে গেলে সেটা কি ট্যাক্স হয়ে যায়? ইনডাইরেক্ট ট্যাক্স, তাই না? তো ইনডাইরেক্ট ট্যাক্সের মধ্যে আমরা একটা ইনডাইরেক্ট ট্যাক্স দেখছি আমরা কি, এক্সাইজ ডিউটি। ডিউটি আর ট্যাক্সের মধ্যে পার্থক্যটা আমি আগে বলে গেছি, তাই না? তারা দেখিস না, ভিডিও দেখে নিবি। তো আমরা কি এক্সাইজ ডিউটি, এক্সাইজ ডিউটি, হোয়াট ইজ এক্সাইজ ডিউটি? পাতি বাংলা কথায় এটাকে বাংলায় যেটা বলা হয় অন্তঃশুল্ক, এটাকেই বাংলায় বলা হয় উৎপাদন কর, এটাকে বলা হয় এক্সাইজ ট্যাক্স, এটাকে শুধু এক্সাইজ বলা হয়, ঠিক আছে? আর এটা আরও কি কি নাম আছে? অনেক নাম আছে এটা, ঠিক আছে? এটাকে প্রোডাকশন ট্যাক্সও বলা হতে পারে, ঠিক আছে? একদম ঠিক। ম্যানুফ্যাকচারিং ট্যাক্সও বলতে পারেন, ম্যানুফ্যাকচারিং আইটেমের উপর লাগে। দেখ পাতি বাংলা কথা, যেটা পৃথিবীতে এক্সিস্ট করতো না, যেটাকে মানুষ তৈরি করছে, তার উপর গভর্নমেন্ট কি করে, যখন ওটাকে বিক্রি করে তখন এটা তার উপর এক্সাইজ ট্যাক্স নেবে। যেটা পৃথিবীতে এক্সিস্ট করতো না,
যেটাকে মানুষেরা তৈরি করেছে ওরকম জিনিসের উপর বেসিক্যালি কী হবে এক্সাইজ ডিউটি করবে। ঠিক আছে, যেমন ধরে নে পেন বলতে পারি, পেন ক্যাপ একবার পৃথিবীতে পাওয়া গেছে, এটা যখন তৈরি করেছে এর উপর গভর্নমেন্ট যে বিক্রি করবে বা যার হবে গভর্নমেন্টের উপর কী ট্যাক্স লাগাবে, যে কিনবে সে ট্যাক্সটা পে করবে। আর কার নামে ট্যাক্স লাগবে, যে কোম্পানিটাকে বানাবে। ক্যামেরা এক্সাইজ ট্যাক্স, ফ্যান এক্সাইজ ট্যাক্স, জামা কাপড় এক্সাইজ ট্যাক্স, মাস্ক এক্সাইজ ট্যাক্স, তারপরে যা কিছু দেখছি লাইট ফ্যান ফ্যান ইচ অ্যান্ড এভরিথিং গুডস কি হচ্ছে। আমরা ইনডাইরেক্ট ট্যাক্স একটা কথা বলছিলাম, ডাইরেক্ট ট্যাক্স কিসের ওপর লাগে? ডাইরেক্ট ট্যাক্সটা কোনো মানুষের ওপর লাগবে, ভালো করে বুঝবি। আমরা একবার বলেছিলাম ডাইরেক্ট ট্যাক্স কোনো মানুষের ওপর লাগবে, মেন এই মানুষের ওপর লাগবে, সেই পেড করবে। আর এখানে ডাইরেক্ট ট্যাক্স লাগবে কার উপর? গুডসের ওপর লাগবে, গুডস অ্যান্ড সার্ভিসের ওপর লাগবে। গুডস অ্যান্ড সার্ভিসের উপর যে ট্যাক্সটা লাগে সেগুলোকে আমরা কি বলি? ইনডাইরেক্ট ট্যাক্স। গুডস হচ্ছে এখন একটা গুডসের উপর ট্যাক্স লাগিয়ে দিলাম, আর সার্ভিস কি হচ্ছে? যারা সার্ভিস প্রডিউস করছে, তাহলে একটা আমি ধরো পড়াচ্ছি, তো আমি যে রেজিস্টার্ড করালাম পড়াচ্ছি, এবার আমি একটা ফিস স্ট্রাকচার রেখেছি, ধরে নিলাম, রাখি তো নেই, রেখে দিয়েছি, তাহলে একটা ফিক্স রাখলাম, তাহলে এত টাকা তোমাকে দিতে হচ্ছে। ঠিক আছে, তো এই এত টাকা দিতে হচ্ছে, তখন সরকার বলে তুমি যেটা করছো তোমাকে ট্যাক্স লাগবে। ঠিক আছে, কি ট্যাক্স? না সার্ভিস ট্যাক্স, তুমি সার্ভিস দিচ্ছ একদম। তো তুমি আমার ধরলে আমার অ্যাডমিশন ফি রাখলাম, ধরলে আমি 10 লাখ টাকা রাখলাম, এবার 10 লাখ টাকা যখন অ্যাডমিশন ফিস রাখলাম, তুমি কি করবে ওখানে? তার সঙ্গে সরকার বলে তোমাকে কি, আমি রেজিস্টার করেছি, সরকার বলে তোমাকে ট্যাক্স দিতে হবে। কি না, তুমি কি করছো? না তুমি তো গুডস প্রডিউস করছো, তুমি সার্ভিস প্রডিউস করছো, এটা আমরা দিচ্ছি, সার্ভিস দিচ্ছি তোমাকে, তাই না? তো সার্ভিস দিচ্ছি, 10 লাখ টাকার একটা পার্সেন্টেজ তোমাকে সার্ভিস ট্যাক্স দেবে। তখন আমি বলবো তাহলে আমারটা ফিসটা তো অনেক বেশি হয়ে যাচ্ছে। কোনো চাপ নেই, বেশি হোক, তোমাকে দিতে হবে না, ওটা দেবে কে? যে তোমার অ্যাডমিশন নেবে। তাহলে 10 লাখ টাকার ইন্টু ধরলে আমরা 10% ধরলাম সার্ভিস ট্যাক্স, 10 লাখ ইন্টু 10 মানে হচ্ছে 1 লাখ টাকা কী হয়ে যাবে? সার্ভিস ট্যাক্স। 10 লাখ প্লাস 1 লাখ, কোর্স ফি হয়ে গেলে কত? 11 লাখ টাকা আমার উপর লাগলো, দেবে, তুমি অ্যাডমিশন নেবে, তুমি দেবে, বুঝতে পারলে? এর সার্ভিস ট্যাক্স আমরা পরে পড়বো এখানে। তো গুডসের আর সার্ভিসের উপর লাগবে সেগুলো ইনডাইরেক্ট ট্যাক্স। তো গুডসের উপর যখন লাগবে যে ট্যাক্সটা, সেটা হচ্ছে প্রথম হচ্ছে এক্সাইজ ডিউটি। এক্সাইজ ডিউটি, ট্যাক্স আর ডিউটি পার্থক্য আমরা বলে গেছি। তো এক্সাইজ ডিউটি বেসিক্যালি কিসের উপর? কোনো গুডসের উপর, যেটা গুডসটা আমরা জনগণ তৈরি করেছে তার উপর কি লাগবে? কি কি জিনিস? ইচ অ্যান্ড এভরিথিং, যা যা প্রকৃতির জিনিস দেখতে পায় ওখানে যদি কোনো তৈরি করা জিনিস থাকে তাহলে এক্সাইজ ট্যাক্স। দেখ চশমা, ঘড়ি, যা ইচ অ্যান্ড এভরিথিং দেখতে পাবো, দেখ এবার সব কিছুর উপর ট্যাক্স লাগানো আছে না? খাবার, জলের বোতল, যা যা জিনিস খাবার, ইচ অ্যান্ড এভরিথিং, সাবান, টুথপেস্ট, তেল, যা কিছু নেবে সব, বুঝতে পারলি? বুঝতে পারলি এক্সাইজ ট্যাক্স কি? জামা কাপড়, ইচ অ্যান্ড। এবার এক্সাইজ ট্যাক্স রেট আলাদা থাকবে, হতে পারে ছেলেদের জামার জন্য বা ছেলেদের জন্য ধর মেয়েদের জিনিসপত্রের দাম বেশি হয়, জানিস তো? কেন জিনিসপত্রের দাম বেশি হয়? সরকার বেশি ট্যাক্স নেই ওখানে, এক্সাইজ ট্যাক্সের পার্সেন্টেজ ওখানে বেশি, আর ছেলেদের ক্ষেত্রে এক্সাইজ ট্যাক্সের পার্সেন্টটা কম, তাই জিনিসপত্রের দামে ভেরিয়ে হয়েছে, 1 নাম্বার। 2 নাম্বার, আমাদেরকে প্রথম এই সব ট্যাক্স এখন ধরে নিয়ে উঠে গেছে, এখন সব ট্যাক্স মার্জ হয়ে পড়ে নাম হয়ে গেছে জিএসটি। ঠিক আছে, কিন্তু জিএসটি পড়তে গেলে আমাকে তার আগে এই ট্যাক্সগুলো ছিল, এখন আর নেই, কিন্তু আগে জানতে হবে যে কীভাবে জিএসটি হলো, তার আমরা একটা ক্লাস জিএসটি পড়বো সেপারেট, কিন্তু তার আগে এই ট্যাক্সগুলো না জানলে আমরা জিএসটি বুঝতে পারবো না। কোয়েশ্চেন এখান থেকেও আসবে, এই নয় যে জিএসটি থেকে কোয়েশ্চেন আসবে, কোয়েশ্চেন এখান থেকে আসবে। মনে রাখবি ডিরেক্ট ট্যাক্সগুলো যেগুলো আমরা পড়লাম সেগুলো কিন্তু প্রেজেন্ট চলছে, কিন্তু টু বি কন্টিনিউ, ডিরেক্ট ট্যাক্সে কোনো চেঞ্জ হয়নি। হ্যাঁ, আবার কোনো ট্যাক্স আজকে চলতে পারে, কাল উঠিয়ে দিতে পারে সরকার, কিন্তু কোনো চেঞ্জ হয়নি ডিরেক্ট ট্যাক্সে। যেগুলো উঠেছে, যেগুলো ইন্ট্রোডিউস হয়েছে, সেগুলো আমি বলে দিয়েছি, কিন্তু ডিরেক্ট ট্যাক্স স্ট্রাকচার একদম সেম আছে, কিন্তু ইনডাইরেক্ট ট্যাক্স পুরো স্ট্রাকচার চেঞ্জ করে দিয়েছে। এটা সব ট্যাক্সগুলোকে উঠিয়ে এখানে একটা ট্যাক্সে পরিণত করেছে জিএসটি। ঠিক আছে, কিন্তু ওইটাকে বুঝতে গেলে আমাকে এই ট্যাক্সগুলো বুঝতে হবে, নাহলে আমরা ওইটা যেতে পারবো না। কোয়েশ্চেন কিন্তু এই নয় যে কোয়েশ্চেন এবার জিএসটি থেকে আসবে, কোয়েশ্চেন কিন্তু এখান থেকে আসবে, ওই জন্য আমাদের এখান থেকে পড়তে হবে। ঠিক আছে, তো প্রথম যেটা পড়ছে এক্সাইজ ডিউটি, বলে দিলাম কাকে বলে এক্সাইজ ডিউটি। লিখব এক্সাইজ ডিউটি লেভিড অন টোব্যাকো অ্যান্ড ইনক্লুডিং টোব্যাকো বেস প্রোডাক্ট অ্যান্ড আদার্স ম্যানুফ্যাকচার্ড গুড। যদি আমাদের এখানে টোব্যাকো আর টোব্যাকো প্রোডাকশন
তামাক, তামাক জাতীয় দ্রব্য ও তার সাথে কি যে সব ম্যানুফ্যাকচার প্রোডাক্ট, ম্যানুফ্যাকচার এটা কি হচ্ছে, ম্যানুফ্যাকচার হয়েছে, পেন ম্যানুফ্যাকচার হচ্ছে, এটা ম্যানুফ্যাকচার, সব ম্যানুফ্যাকচার হইতে এসছে, সেই সব প্রোডাক্টসের উপর কি লাগে, এক্সাইজ ডিউটি। তো বেসিক্যালি আমরা বুঝতে পারলাম যে এক্সাইজ ডিউটি ম্যানুফ্যাকচারের উপর লাগছে, টোবাকো লাগছে, এগুলোর উপর লাগছে। এই যে ডিউটিটা এক্সাইজ ডিউটি আর টু টাইপস, একটা হয় ইউনিয়ন এক্সাইজ ডিউটি আর একটা হয় স্টেট এক্সাইজ ডিউটি, তাই না? একটা হয় ইউনিয়ন এক্সাইজ ডিউটি বা যেটাকে সেন্ট্রাল বলি, আর একটা হচ্ছে স্টেট এক্সাইজ ডিউটি বা ইউনিয়নও বলতে পারি এক্সাইজ ডিউটি আর স্টেট এক্সাইজ ডিউটি। আমরা এখন যেটা পড়ছি সেটা হচ্ছে কি সেন্ট্রাল এক্সাইজ ডিউটি, এর নাম হচ্ছে ইউনিয়ন এক্সাইজ ডিউটি। আর অনলি যদি বলা হয় এক্সাইজ ডিউটি, দ্যাটস মিন ইট ইজ আ সেন্ট্রাল এক্সাইজ ডিউটি। যদি অনলি এক্সাইজ ডিউটি বলে তাহলে আমরা কি ভাববো, সেন্ট্রাল এক্সাইজ। যেমন এক্সাম্পল ধরছি, আমি তোকে ধরলাম এখানে কারো বিয়ে হয়েছে, তোমাকে ধরছি, তাই না? বাবার নাম কি? ওর বাবার নাম তো বললে না, বুঝতে পেরেছো কেসটা? এবার মেয়ের বাবার নামটা বললে না, ওটা তো তোমার বাবা হয়, মানে শ্বশুর, ওটাকে তো বাবাই তো বলবে। শ্বশুর বলে ডাকে কোনোদিনও? কোনোদিন শ্বশুর বলে ডাকে কাউকে যে শ্বশুর শুনছো? কি বলে ডাকবে? বাবা। কিন্তু আমি যখন বাবা বলছি তখন তো ওর বাবার নামটা তো আসতে পারে। তুমি কেন তোমার বাবার নাম নেবে? তুমি ওকে যখন বউ মানছো, সব মানছো, অর্ধাঙ্গিনী মানছো, তো তার বাবাকে বাবা মানো। যখন বলবে তখন আগে বলবে কোন বাবা, দাঁড়াও, তখন বলবে আমার বাবা, আমার বইয়ের বাবা। কি হবে অ্যান্সার? তো আমরা ইনস্ট্যান্ট কেন বাবা বললে কেন ধরে নিচ্ছি আমরা বাবা? কেন বাবা কেন ধরে নিচ্ছি আমরা? হ্যাঁ, কেন ওটা কমন। দ্যাটস মিন যখন আমরা এক্সাইজ ডিউটি ধরবো তখন কি হবে, ঠিক আছে, নিজের বাবার নামই ধরবো। তো ওরকম যখন এক্সাইজ ডিউটি ধরবো আমরা কি হবে, একদম সেন্ট্রালটা ধরে নেবো, ঠিক আছে। আর সেন্ট্রাল এক্সাইজ ডিউটি আর স্টেট এক্সাইজ ডিউটি, তো যখন স্টেট এক্সাইজ ডিউটি হবে তখন ওর নাম স্পেসিফাই করে দেবে। তখন বলে তোমার শ্বশুরের নাম কি, তখন তুমি বলতে পারো যে আমার বাবার নাম হচ্ছে। তখন যদি বউ থাকে সামনে তখন বলবে আমার বাবার নাম হচ্ছে, ও ভালো হবে। আর বউ যদি সামনে না থাকে তখন শ্বশুর বলতে পারো, তাই না? পরিস্থিতি করছে কোথায় আছো, কি জায়গায় আছো, কার উপর আছো। তো এবার আমরা জানছি এক্সাইজ ডিউটি। এক্সাইজ ডিউটি টু টাইপস হয়ে গেল। আমরা যে উদাহরণটা দিলাম তাহলে কি সেন্ট্রাল এক্সাইজ ডিউটির উদাহরণ দিলাম, ঠিক আছে। এবার এটা পড়তে গেলে আমরা স্টেট এক্সাইজ ডিউটিটা বুঝে যাব কিভাবে। না আমরা কি লিখলাম, আমরা পুরোটা বল। হ্যাঁ, এক্সাইজ ডিউটি প্রথমে বললাম levied on tobacco and including tobacco based product and other manufacturing product except, তাহলে যেটা এক্সেপ্ট হবে সেটা কিসে চলে আসবে, স্টেটে চলে আসবে। তাহলে আমরা স্টেট গভর্নমেন্টের স্টেট ডিউটি বুঝে যাবো। এক্সেপ্ট মানে ছাড়া, এগুলো ছাড়া লিখবো। অ্যালকোহল লিকুইড, যেটা লিকুইড অ্যালকোহল যেটা হিউম্যান মানে কনজামশন করে, মানুষ যে লিকারটা খায় বেসিক্যালি অ্যালকোহলটা খায়, সেইটা কিসে চলে যাবে, ও ছাড়া সেন্ট্রালের। তো যখন সেন্ট্রাল ছাড়বে ওটা স্টেট ধরে নেবে, বুঝতে পারলে গেছটা? তো বুঝে গেছি যে যদি মদ যেটা বলছি আমরা ড্রিঙ্ক সেইটা, তাই না? আর কি এক নাম্বার আমরা এক্সেপ্টে কি লিখলাম, যে অ্যালকোহল লিকুইড ফর হিউম্যান কনজামশনের জন্য যেটা থাকে। কারণ আমাদের এই যে মদ দোকানে এই যে মদ দেখতে পাচ্ছি এগুলো কিসের, স্টেট। 2 নাম্বার মানে আমরা এক্সেপ্টে 1 লিখলাম, এক্সেপ্টে 2 লিখবো, কি আছে, হ্যাঁ 2 নাম্বার অফিম। অফিম মানে কি, আফিম যেটাকে বলি। আর হেম্প, হেম্প মানে কি বলতো, HEMP, এটা হচ্ছে পাতি ইংলিশে গাঁজা। এবার হ্যাঁ বুঝতে পেরেছি তো গাঁজা মানে কি। এবার গাঁজা বলেছি তখন সবাই বুঝতে পারছে, মাথায় গাঁজা গাঁজা ঘুরছে শুধু। নাম শুনেছো তো গাঁজা, অনেকে এটা গ্যাঁজা বলে, হ্যাঁ ঠিক আছে। এই যে
গাঁজা থেকে যে ট্যাক্সটা যদি নেয় ওটা কার কার হাতে পড়ে থাকবে? স্টেট। হ্যাঁ ইলিগাল হতেই পারে, মদ কি লিগাল আছে? হ্যাঁ কিন্তু সব জায়গায় কি লিগাল আছে? তাহলে বিহারে মদ লিগাল আছে? তাহলে ওরকমই ব্যাপার আছে না। না আমাদের স্টেট উঠে গেছে, গাঁজা লিগাল নেই। ওখান থেকে কোনো ট্যাক্স নেওয়া হয় ইফ, তখন এটা কে নেবে? স্টেট গভর্নমেন্টের ট্যাক্স, বুঝতে পারলি? তো কিছু কিছু জিএসটি যখন পড়বো না, কিছু কিছু ট্যাক্স এখনও আছে স্টেট গভর্নমেন্টের, যেমন এক্সাইজ ট্যাক্স, তো ওটাকে জিএসটির সাথে ইনক্লুডিং করা হয়নি, বুঝতে পারছি কেসটা? যেমন তেলের উপর, পেট্রোলের উপর, ওটাকে জিএসটির মধ্যে, ওটা এক্সাইজে রেখে জিএসটির মধ্যে ইনক্লুডিং করা হয়নি। নেক্সট নারকোটিক, 3 নাম্বার নারকোটিক। এক্সেপ্টের মধ্যে মানে কি হলো, একটা হলো অ্যালকোহল, একটা হলো অপিম, আর একটা হচ্ছে নারকোটিক। নারকোটিক হচ্ছে নেশা দ্রব্য যেগুলো, ড্রাগস ফ্রাগস এগুলো, ওগুলো হ্যাঁ ওগুলো হচ্ছে স্টেটেড। এবার আমরা 3টে জিনিস কি কি জানলাম? অ্যালকোহল, এবার ওখানে টোবাক বেস প্রোডাক্টও লিখেছিলাম, টোবাকো বেস, তাই না? মনে রাখবে এই যে অ্যালকোহল যদি ওটা মানুষের খাবারের ক্ষেত্রে হয় তো কে নেবে ওটা? আর যদি ওটা খাবারের জন্য না হয় সেন্ট্রাল নিয়ে নেবে। এগুলো আগে করে নেয়। আমি ওই জন্য এই 3টা এইভাবে বুঝাচ্ছি। ওষুধের পারপাস হলে কি হবে? ড্রাই ডে, তাই না? ড্রাই ডে মনে আছে? ড্রাই ডে মানে কি? মানে সেদিন সব বন্ধ। যেদিন সব বন্ধ থাকে সেদিন ওষুধের দোকান খোলা থাকে। যেদিন ওষুধের দোকান খোলা থাকে তখন একটা সিরাপ পাওয়া যায়, নামটা বলছি না, ওইটাই খেলেই সবাই, তাই না? কারণ কি, ওর ভিতরে কি থাকে? অ্যালকোহল থাকে। আর ওটা ধরলে সেদিন 5টা খেলে নেশা হবে একটু পরে, তাই একটু দোকান তো বন্ধ, বুঝতে পারলি? অনেকে সিরাপ খেয়েও নেশা করে, যেটা তুমি কাশির জন্য খাচ্ছ, কফ সিরাপ, যেটা তুমি 5-6টা খেয়ে নেবে তুমি নেশা হয়ে যাবে। কেন? ভিতরে কি থাকে? অ্যালকোহল। ওই টাইপের অ্যালকোহলে যে ট্যাক্সগুলো থাকবে, হ্যাঁ বন্ধ হয়ে গেছে। আরও অনেকেই আছে। তারপরে শ্যাম্পু, ডিওড্রেন্ট, এগুলোতে প্রচুর থাকে, তো অনেক কিছু অ্যালকোহল ইউজ হয়। তো এই টাইপের যেগুলো ইউজ হবে সেগুলো সেন্ট্রাল গভর্নমেন্ট নেবে। আর স্টেট গভর্নমেন্টের ট্যাক্স কী হবে? একদম পুরো পিওর যেটা খাচ্ছি আমরা, বুঝতে পেরেছি? এখানে কনফিউশনটা ক্লিয়ার করে নেব। তাহলে যদি বলে এটার উপর, তাহলে এটা কে নিচ্ছে? সেন্ট্রাল গভর্নমেন্ট। যদি ফ্যানের উপরে ইচ অ্যান্ড এভরিথিং সেন্ট্রাল গভর্নমেন্ট, ইউনিয়ন এক্সাইজ ডিউটি, যেটাকে শুধু আমরা এক্সাইজ ডিউটি বলি, এগুলোর ক্ষেত্রে এখন জিএসটি লেগেছে। কিন্তু কি মদের ক্ষেত্রে ওগুলোকে এখনও স্টেটেরগুলো স্টেট নিচ্ছে, স্টেটের যেগুলো আমাদের অ্যালকোহলগুলো নিচ্ছে। হ্যাঁ এখন সব জিএসটি হয়ে গেছে, কিন্তু জিএসটি হবার আগে আমাদের এটা না বুঝলে আমরা জিএসটিতে বুঝতে পারবো না। আর কোয়েশ্চেন কিন্তু এখান থেকে এখনও আসবে। যেমন একটা কোয়েশ্চেন এখনও ওয়েলথ ট্যাক্সের কোয়েশ্চেন আসে, এসছে 2015 সালে বন্ধ হয়েছে। এখনও সেন্ট ভেট নিয়ে কোয়েশ্চেন আসছে, বন্ধ হয়েছে কোথাও। এখনও মোড ভেট নিয়ে কোয়েশ্চেন আসছে, কত দিন আগেকার বন্ধ। তো আছে, বন্ধ হয়ে গেলে তুমি কোয়েশ্চেন বন্ধ হবে না, কারণ ওগুলো একটা ফরম্যাট, বুঝতে পেরেছো? মানে ধরে নাও বাড়ির কেউ একজন মারা গেছে, তো দ্যাটস মিন মারা গেছে মানে ওর নাম যে তোমাকে জিজ্ঞেস করবে না সেটা নয়। ধরে দাদুর নাম কি? তো মারা গেছে, বুঝতে পারলে? প্রথম প্রধানমন্ত্রী মারা গেছে, কোয়েশ্চেন তো পড়ে, ঠিকই বলেছে, তাই না? একদম কপেজ। তো কোয়েশ্চেন আমাদের এখান থেকে আসবে। জিএসটি এগুলো বুঝে গেলে জিএসটিটা জলের মতো হয়ে যাবে, ঠিক আছে? তাহলে লিখবো আমরা কি লিখলাম এখন অবধি? যে এক্সাইজ ডিউটি এগুলোর মধ্যে পড়ছে আর এগুলোর মধ্যে পড়ছে না, ঠিক আছে? এই এক্সাইজ ডিউটি যে অ্যাক্টের মাধ্যমে কাজ করে, অনেক পুরনো অ্যাক্ট, 1944 এক্সাইজ অ্যাক্ট 1944 অনুযায়ী কাজ করছে। ওই অনুযায়ী ওটা কাজ করে, অ্যাক্ট ওখানে সব লেখা আছে। কী লেখা আছে? কাকে এক্সাইজ বলবো, কাকে এক্সাইজ বলবো না, কে ট্যাক্স তুলবে, তার পাওয়ার কি, এক্সাইজের জন্য কি আলাদা পুলিশ থাকবে, তাদের কাজ কি, তারা কি অ্যারেস্ট করতে পারবে কি পারবে না, বুঝতে পারলি? ইচ অ্যান্ড এভরিথিং অ্যাক্ট সব ওখানে নেওয়া আছে। এক্সাইজ রিলেটেড যে কোনো কিছু ঝামেলা হবে তারা আমাদের কোন অ্যাক্টের মধ্যে যাবে? এক্সাইজ ডিউটি অ্যাক্ট 1944। এইবার এক্সাইজ ডিউটি ট্যারিফ অ্যাক্ট আছে। নেক্সট হচ্ছে এক্সাইজ ডিউটি ট্যারিফ অ্যাক্ট, যেটা হচ্ছে 1985 1985 সালে এক্সাইজ ডিউটি ট্যারিফ অ্যাক্ট হয়। এখানে থাকে বেসিক্যালি এই এক্সাইজ ডিউটি ট্যারিফ অ্যাক্টে থাকবে যে কত পার্সেন্টেজ ট্যাক্স লাগবে। সবার উপর কি সেম লাগবে? বুঝতে পারলি? ওই যে বললাম মেয়েদের জামার উপর, ছেলেদের জামার উপর, ঠিক আছে, আলাদা রকম, মেয়েদের গুডসের উপর আলাদা ট্যাক্স লাগবে। পার্সেন্টেজ কি থাকবে?
না বা একটা পার্সেন্টেজ ধরলে বলে দিল আমাদের 4 থেকে আর ম্যাক্সিমাম ধরলে 20% রাখলো বা এইসব রাখলো। তো এই যে পার্সেন্টেজগুলো ভ্যারিয়েশন করবে, এইগুলো সব এই অ্যাক্ট এক্সাইজ ডিউটি ট্যারিফ অ্যাক্ট অনুযায়ী ইমপ্লিমেন্টেশন হয়, ঠিক আছে। তারপরে ট্যাক্সটা কোথায় লাগবে সেটা কোথায় দেখবে? এক্সাইজ ডিউটি অ্যাক্টে, বুঝতে পারলে? তো ট্যাক্সটা কোথায় অ্যাপ্লিকেশন হবে, তার অ্যাপ্লাইড কোথায় হবে না? এক্সাইজ ডিউটি ভারতে কি সব জায়গায় লাগে? ভারতে কি এক্সাইজ ডিউটি সব জায়গায় লাগে বা লাগতো? ও বলছে কাশ্মীরে এই ট্যাক্সটা ছিল না এক্সাইজ ডিউটি। তা কোনো যদি ল পাস হয় কাশ্মীরে প্রথমে অ্যাপ্লাইড হয় না, তাই না? আগে হতো না বা হতো না, কেন এটা হতো বলতো? দেখ এখন আলাদা রকম হয়ে গেছে, 370 নম্বর ধারায় উঠে ফুটে এইসব আলাদা ব্যাপার, কিন্তু এটা করতো কেন তারা, ভারত সরকার? দেখ স্পেশাল সুবিধা থেকে যেটা সরকারের অবজেক্টিভ, কাশ্মীর একটা ডিসপুট ল্যান্ড ছিল, ইন্ডিয়াটাকে অ্যাকুইস্ট করে, তাই না? অ্যাকর্ডিং টু হস্তান্তরিত হয়, ঠিক আছে, যেটা ওদের রাজা আমাদের সাথে যোগ দেয় ইন্ডিয়ার সাথে। পাকিস্তান মনে করে কাশ্মীর তাদের, তাই না? ইন্ডিয়া কাছে এখন কাশ্মীর আছে, তো এইভাবে রীতিমতো একটা ডিসপুট লেগে আছে। এই ডিসপুট লাগার থেকে এটা অনেক ডিপলি অ্যানালাইসিস, এটা নিয়ে সরকারও এর পেছনে পড়ে আছে, অন্য লোকও পড়ে আছে এর পেছনে, আমেরিকাও পড়ে আছে, পাকিস্তানও পড়ে আছে, চায়নাও পড়ে আছে। তো সেটাকে আর 1 মিনিটে কীভাবে বোঝানো যায়? তা আমরা সরকার কেন এইসব করে? তো কাশ্মীর একটা এমন জায়গা যেখানে কী হচ্ছে, কোনো কিছু আমাদের এখানে লাগাতে হলে ওখানে লাগতো না, ওখানে ওদের মতো লাগতো, ওদের স্টেট অ্যাসেম্বলিতে পাস হতো তারপরে লাগতো। তো কেন এরকম করতো? এরকম করার মোটিভ কী? মোটিভটা একটাই থাকতো যে যখনই কোনো ল একটা ইমপ্লিমেন্টেশন হয় না, মানে তো তোমার ব্যাপারে একটা অ্যাক্ট চাপিয়ে দিলাম, তো প্রথমেই তোমার মাথাটা কীরকম হয়ে যায়? কোনোদিন ওটা ভালো লাগে না, কারো ভালো লাগে না। ইনকাম ট্যাক্স বাড়িয়ে দিল, তোমার ভালো লাগবে না। একটা অ্যাক্ট করে দিল, তোমার ভালো লাগবে না, বুঝতে পারলি? ও আরেকটা কোনো কিছু জিনিস অ্যাক্ট চাপিয়ে দিল, কোনো কিছু যদি করে সরকার, কিছুই করে সরকার, ভালো না লাগাটাই 99%। সরকার বলবে কাল সবাই হেলমেট পরবে, জিনিসটা ভালো বলছে, তোমার খারাপ লাগবে, নাহলে তেল দেবে না সরকার, তবেই তো করবে। বাবা যখনই তোমার জন্য কিছু করতে হবে সেটা তোমার খারাপ লাগবে, বুঝতে পারলে কেসটা? মোটিভটা ধরবি। তো বাবা যখনই তোমার জন্য কিছু করছে তোমার ওটা খারাপ লাগছে, তো বাবা তো তোমার ভালোর জন্যই করছে। এইবার সরকার কী করছে, এখানে একটা যে কোনো কিছু অ্যাক্ট নিয়ে আসে, ওটা আমাদের কাছে বার্ডেন হয়ে দাঁড়ায়, ট্যাক্স থেকে শুরু করে সব কিছু বার্ডেন হয়ে দাঁড়ায়, আমাদেরকে করতে হয় সেটা, আমরা কোনো মন থেকে করি না। সরকার এখানে টাকা তো বলে দিলে এই টাকা 500,000 টাকা চলবে না, তো সেটা ওখানে চাপ হয়ে যাচ্ছে, তাই না? তো যখনই কিন্তু অ্যাক্ট করলে ভারতে পুরো সঙ্গে সঙ্গে অ্যাপ্লাইড হয়ে যায়। তো যখন ভারতের সঙ্গে সঙ্গে অ্যাপ্লাইড হয়েছে তার মানে কাশ্মীরে অ্যাপ্লাইড হবে, কিন্তু কাশ্মীরে অ্যাপ্লাইড হতো না, তাই না? ওখানে বিধানসভা পাস করতো, এটা হতো না কেন বা সরকার করতোই কেন? কারণ সরকার মনে করতো যে এখানকার লোকগুলো যারা আছে তারা কি করতো, তাদেরকে এখানকার পাকিস্তানের লোক তাদেরকে ক্লেম করে, ইন্ডিয়া তো ওখানে এক্সিট আছে। তো যদি আমরা এইভাবে যখন সরকারও জানে যে আমি যখন একটা বলি, বাবাও যখন তোমাকে বলে না, তো জানে যে তোমার খারাপ লাগছে, বুঝতে পারলি? তো সরকার যখন অ্যাক্ট করে জানে যে ভারতে পুরো সব জায়গায় যাবে আর সব জায়গায় সবার খারাপ লাগবেই, কিন্তু করতে হবে তার ভালোর জন্য। তো যদি এটা ওদেরও যদি খারাপ লাগে, আর ওরা যখন সবাই বলে যে আমরা এখান থেকে ভালো, আমরা ওখানেই চলে যাই, পাকিস্তানে চলে যায়, লাগতেও পারে ওদের, বুঝতে পারলি? তো ওদের তো মাথায় থাকতে পারে যে এইভাবে রোজ যদি একটা অ্যাক্ট করে আমরা তো নিয়ে নিচ্ছি, সেটা তো ওদেরও তো খারাপ লাগতে পারে, বুঝতে পারলি? তো তোরা তো অন্যরকম কথায় ভাববে। তো এই জন্যই সরকার একটা কী করছে, ওদেরকে একটা বলেছিল যে তোমরা ঠিক আছে থাকো, যাটা তোমরা একবার ম্যানুফ্যাক্ট করার পরে তোমরা ভাবো, তারপর তোমাদের স্টেট থেকে পাস করে নাও। ওদের একটা লাগতো, বুঝতে পারলি? তো যাতে ওদেরও বার্ডেন না মনে হয়, তোমরা ইন্ডিয়াতেই থাকো। সরকারের মোটিভটা এমনি ছিল ব্যাপারটা, এখানে এই চালানো। এটা কোনোদিনই মোটে আমরা অন্য দিক দিয়ে ভাবতে পারি, তাই না? যে এখানে পাস করাতে হবে ওগুলো আলাদা জিনিস, কিন্তু মোটিভটা হচ্ছে, মেইন জিনিস হচ্ছে এটা, যে যখন একটা ট্যাক্স দেওয়া বা কোনো কিছু একটা ল পাস করে দেওয়া, সবাইকে হেলমেট পরতে হবে, তো যাতে ওদের ইনস্ট্যান্ট বার্ডেন না হয়ে যায়। আর ওটা ভাবে যে আমরা তাহলে ওখানেই চলে যাই, পাকিস্তানে চলে যাই, বুঝতে পারলি? তো আমাদের উপর একটার পর একটা চাপিয়ে দিচ্ছে। অনেক ডিটেলস তফাৎ আছে যেটা আমি তোমাদেরকে পলিটিক্যাল ক্লাসে বলবো, এখানে তো একটু চাপ হয়ে যাবে না, এখানে এটাই শেষ হবে না এখন। তা আমরা বুঝতে পেরেছি, আমরা আসছি ট্যাক্সে। তো ট্যাক্সে না এক্সাইজ ওখানে লাগতো, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি তো ট্যাক্সে কি বলেছে যে ইন্ডিয়াতে ট্যাক্সটা লাগবে। তো ইন্ডিয়া কত টাকা আমাদের জানতো, ইন্ডিয়া হচ্ছে এই বাউন্ডারি, আর তার সাথে সাথে ইন্ডিয়ার ডেফিনেশনটা ইনকাম ট্যাক্স অ্যাক্ট অনুযায়ী কতটা করেছিল, এদিক দিয়ে এতটা, এটা হচ্ছে কত 200 নটিক্যাল মাইল। 200 নটিক্যাল মাইলস মানে কত কিলোমিটার কেউ জানিস? 1 নটিক্যাল মাইল সমান হবে তোর 1.852 কিলোমিটার, 1.852 কিলোমিটার 1 নটিক্যাল মাইল।
বুঝতে পারলি? তাহলে কত কিলোমিটার যাবে? মোটামুটি ধরলে 350 কিলোমিটার মতো। মানে এই পাশটায় এত কিলোমিটার ইন্ডিয়া। বুঝতে পারলি? তো যদি কেউ এখানে বসে একটা ফ্যাক্টরি করেছে, পেপসুডেন্ট তৈরি করছে, ওর উপর কি ট্যাক্স লাগবে? এক্সাইজ ট্যাক্স। আর যদি কেউ সে এখানে বসে যদি একটা কোনো তৈরি করছে জলের মধ্যে, তার উপর কি ট্যাক্স লাগবে? এক্সাইজ ট্যাক্স। হ্যাঁ, কেউ যদি এখানে যদি করে আর লাগবে না ওর উপর এক্সাইজ ট্যাক্স। তাকে জানতে হবে ইন্ডিয়ার ডেফিনেশনটা 1961 অনুযায়ী চেঞ্জ করে দিচ্ছে, যে ইন্ডিয়া ওইটাই, যে ইন্ডিয়ার পাতালটা ইন্ডিয়া, আকাশটা ইন্ডিয়া, আর ইন্ডিয়ার জলটাও এই পাঁচটা ইন্ডিয়ার কতটা সেটা বলে দিচ্ছে। এটা না হলে তাহলে সবাই বাইরে বাইরে ব্যবসা করে আসতো, আর এখানে এক্সাইজ ট্যাক্স দিত না, হতেই পারত না। ওটা আমি নিয়ে নিয়েছি। কেস করে দেবে, শ্রীলঙ্কা থেকে দেখলে এখন কেস হয়ে যাবে। শ্রীলঙ্কা থেকে দেখলে কেউ কেস হয়ে যাবে। হ্যাঁ আছে, বাংলাদেশের বেশি আছে, আমি দেখেছি। হ্যাঁ, মার আসতে দেবো না ওকে। ঠিক আছে, চল তাহলে এক্সাইজ ট্যাক্স অ্যাপ্লাইড কোথায় হবে? ইন্ডিয়া ইনক্লুডিং ইন্ডিয়ান কি, যেটা হচ্ছে কি বলা হয় এই জোনগুলোকে, কি বলা হয়? এই জোনের একটা নাম আছে, এক্সক্লুসিভ ইকোনমিক জোন, তাই না? বুঝতে পেরেছিস তো? এইসব জোনগুলোও ইন্ডিয়াটা এক্সিস্ট করছে। আমরা পড়েছিলাম ট্যাক্সের ক্লাসে যে মোটরওয়ালা কি করেছিল। মোটরওয়ালা বলছিল যে আমি ট্যাক্স দেবো না, আমি তো আকাশে কামাই, বলেছিল না? তো বলে ঠিক আছে, তুমি যখন আকাশে কামাও তাহলে আমরা আকাশটাও ইন্ডিয়ার। তো আকাশটা যখন ইন্ডিয়ার করলো তখন ওকেও ট্যাক্স দিতে হলো। তো এই প্রবলেমসগুলো তো দাঁড়াচ্ছে। নেক্সট হচ্ছে দেখ, ইন্ডিয়ার ভিতরে যদি প্রোডাকশন করি তাহলে ট্যাক্স দিতে হবে। এবার এমনও জিনিস আছে যে ইন্ডিয়ার ভিতরে যদি তুমি প্রোডাকশন করো আবার তোমাকে ট্যাক্স দিতে হবে না, সেটা আবার ইন্ডিয়াতেই। তাহলে কেমন টাইপের হচ্ছে না? যেমন ধরলে এখান থেকে এই যে জায়গাগুলো আমি মার্ক করলাম, তো ভারত সরকার দেখছে আমাদের ইন্ডিয়াতে এমনও কিছু জায়গা আছে যেখানে শুধু জঙ্গল আর জঙ্গল, আর ওইসব জায়গাগুলো না কোনো কাজ নেই, কোনো ডেভেলপমেন্ট নেই, জলা জমি, বুঝতে পারলি? কোনো কাজ নেই ওখানে, কোনো আদিবাসীও থাকে না সেরকম কিছু, মানে কোনো ভেস্টেড, মানে কোনো জায়গাটা কোনো ইউজই হচ্ছে না, ওয়েস্টল্যান্ড বলে দিচ্ছে, বুঝতে পারলি? কোনো ই নেই। সরকার বলছে এইসব জায়গাগুলো যদি আমরা ডেভেলপ করি তাহলে আমাদের ই হবে, কিন্তু আমার কাছে তো টাকা নেই। বলে একটা কাজ করো, এই জোনগুলোকে খুঁজে বার করি। খুঁজে বার করেছে, আমাদের পশ্চিমবঙ্গের নাম দিয়েছে ফলতা। এখানে গুরগাঁও, নয়ডা, নবী মুম্বাই, ঠিক আছে, গুজরাট, কান্ডালা আছে, এখানে আরো অনেক আছে। এইসব জায়গাগুলো খুঁজে বার করে, যেগুলো একদম পুরো জঙ্গল ছিল। নবী মুম্বাই বলে একটা জায়গা আছে, জানিস তো? হেভি টাকা, মুম্বাই যা দাম ওখানে সেমই দাম ধরলে। ওই জায়গাটাতে সব নোংরা ছিল, সবাই ওয়েস্টেজ ফেলতো। ওটা এসিজেড ডিক্লেয়ার করে দিই স্পেশাল ইকোনমিক জোন। এই যে স্পেশাল ইকোনমিক জোন যখন ডিক্লেয়ার করেছে, স্পেশাল ইকোনমিক জোন এসিজেড, তো যখনই ডিক্লেয়ার হলে এসিজেড, তখন কি হলো? বললো এসিজেডে কি বলে, কিছু টার্ম বলে, এগুলো আমরা ছোটোতে বুঝিনি, যে বলবে তোমাদের কি, তোমরা এখানে যদি কেউ আসো আর তারা যদি ব্যবসা করো তা তোমাদেরকে এক্সাইজ ট্যাক্স দিতে হবে না, তোমাকে ধরেন ইনকাম ট্যাক্স দিতে হলো না, ওখান থেকে যা ইনকাম হবে সেই ইনকামটা, বুঝতে পারলি? তাহলে তোমাকে ওই ট্যাক্স দিতে হবে না, তোমাকে বিদ্যুৎ বিল লাগবে না, জমিটা আমরা ফ্রিতে দিয়ে দিলাম, জল ফ্রিতে দিয়ে দিলাম, তুমি শুধু প্রোডাকশন জমিটার জন্য। আর ওরা তখন কি করে, ও জানিস তো কত টাকা, ওই 60 লাখ টাকা আয় করে কত টাকা ট্যাক্স দিতে হচ্ছিল? 1 কোটি টাকা আয় করলে তো 40 লাখ টাকা ট্যাক্স দিতে হবে। তখন ওরা তো হাজার হাজার কোটি টাকা আয় করে, তখন ওরা ছুটে চলে আসবে, যে ব্যবসা করতে হবে সেটাই করবে, একদম পুরো এইভাবে লাভ দিয়ে দেবে ডলফিনের মতো। দিয়ে এসে পরে কী করবে, ওখানে ওই প্রোডাকশন শুরু করে দেবে। আর যে প্রোডাকশন বলে দেবে কি সার্টেন সময় নোটিফিকেশন বার করে বলবে যে 10 বছর 5 বছর দিতে হবে না, তাই না? তারপরে ওরা শুধু মতো ব্যবসা শুরু করবে, রিলায়েন্স যেটা একদম ওর জিনিস, আর এত ব্যবসা করবে 5-10 বছর জায়গাটা চিনতে পারবে না, জায়গার প্রচুর ভ্যালু বেড়ে যায়, দাম বেড়ে যায়, এখন ওখানে প্রচুর লোক চলে আসে, ইন্ডাস্ট্রি হয়ে যায়। গুড়গাঁও হেভি জায়গা হয়ে গেছে এখন, পুরো সব থেকে আন্ডার ডেভেলপ জায়গা, সব থেকে জঙ্গল একটা হয়ে গেছে। নয়ডা জঙ্গল একটা হয়ে গেছে নয়ডা। তারপরে এইসব যে নবী মুম্বাই নোংরা ছিল জায়গাটা, সেটা এখন পুরো সিটি হয়ে গেছে। ফলতা, আমাদের পশ্চিমবঙ্গে ফলতা আছে, সেখানেও ইন্ডাস্ট্রি হয়ে গেছে, ওটাকে এসিজেড ডিক্লেয়ার করেছে। হ্যাঁ, গুজরাট কান্ডালাটা হচ্ছে, গুজরাটের কান্ডালাটা হচ্ছে ফার্স্ট সেজ, হ্যাঁ 1965। তো এখানে তখন বলবে, গভর্নমেন্ট বলবে এখানে এক্সাইজ ট্যাক্স দিতে হবে না, ডিউটি,
ওখান থেকে যেগুলো প্রোডাক্ট হবে সেগুলো এক্সাইজ ট্যাক্স লাগবে না। তাহলে স্পেশাল ইকোনমিক জোনে লাগছে ভারতের ভিতরে, তো এক্সাইজ ট্যাক্স কোথায় লাগছে না? ইন্ডিয়ার ভিতরেই, কিন্তু সেটা স্পেশাল ইকোনমিক জোনে। আমি তো তোকে আফিমের ওপর ট্যাক্স লাগে জানিস তো? কে নেবে ওটা? স্টেট নেবে। আফিম প্রডিউসে কোন দেশ অফিম মানে হচ্ছে তোর অফিম প্রডিউসে বা গাঁজা এসব প্রডিউস কোন দেশ ফার্স্ট বলতে পারবি? নেপাল। নেপাল সব থেকে বেশি আফিম প্রডিউস এক্সপোর্ট করে সব দেশকে। নেপাল অর্থনীতি তার উপর দাঁড়িয়ে। হ্যাঁ, পোস্ত গাছ ওগুলো সব ইসের মধ্যে পড়ে। এবার ধরে নে যদি আমরা ওইসব চাষ করি, পোস্ত থেকে ধরলে ড্রাগস তৈরি হয়, তাই না? এবার পোস্ত থেকে যখন ড্রাগস তৈরি হচ্ছে, তাহলে সবাই যদি পোস্ত চাষ করে তাহলে পোস্ত নামে তো ড্রাগস বিক্রি করে দেবে। তো ওই জন্যই সরকার বলে ঠিক আছে, যখন এরকম প্রবলেমস হয় তাহলে পোস্ত তোমাদেরকে চাষ করতে হবে না, ওটা ইলিগালি বলে দিল, তুমি করতে পারবে না। কী করবে তাহলে? কে করবে? পোস্ত তো খেতে হবে। তখন ওরা যখন মিলিটারি বেস ফেস যেগুলো থাকে, এই বিএসএফ ক্যাম্প, পুলিশের ক্যাম্প, এই ক্যাম্প, ওগুলোতে তো অনেক ইয়ং ছেলে থাকেই যারা ফোর্সে, তাদেরকে দিয়েই বা তো ওদের আরও লোক দিয়ে পরেই ওগুলোকে পরিচর্যা করে ওখানে চাষ করায়। তাহলে কি ইসের মধ্যেই থাকে, আর ওটা কোথাও যে প্রোডাকশনটা বাইরেও বেরোবে না। হ্যাঁ, অ্যালটমেন্ট তো হবে, বা সরকার অ্যালটমেন্টও করতে পারে। সরকার ধরলে একটা জায়গায় অ্যালটমেন্ট করলে এখানে এই চাষটা হবে, ডিটেলসে এটা। তা আমরা বুঝতে পেরেছি এক্সাইজ ডিউটিটা কিসের উপর অ্যাপ্লাইড হচ্ছে, কেন অ্যাপ্লাইড হচ্ছে, কি কারণ, ভারতে কোথায় অ্যাপ্লাই হচ্ছে, ভারতে আবার কোন জায়গায় অ্যাপ্লাই হচ্ছে না। ইচ অ্যান্ড এভরিথিং আমরা এক্সাইজ ডিউটি সম্বন্ধে বুঝেছি। অ্যাক্ট যদি বলি, এক্সাইজ ডিউটি অ্যাক্ট 1944 থেকে এই এক্সাইজ ডিউটিটা কি গভর্ন হয়, আর এইটাকে আমাদের যে এক্সাইজ ট্যারিফ অ্যাক্ট 1985 যেটাকে কি করছে, এই ট্যাক্সের রেট কি হবে সেটাকে ডিটারমাইন করছে। এবার এখানে হয় 100% ইওইউ 100% ইওইউ হয় কিছু কিছু ক্ষেত্রে। এটার মানে হচ্ছে যদি তুমি কোনো এক্সাইজ ট্যাক্স ডিউটি তৈরি করো, গুডস প্রডিউস তৈরি করো, তাহলে আমি ফ্যান তৈরি করলাম, এটা তৈরি করলাম, যদি তুমি এটাকে 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড ইউনিট হয় তোমার, মানে আমি এই পুরোটাই 100%ই কী করবো, বিদেশে পাঠিয়ে দেবো, তাহলে তোমার কাছে আবার এক্সাইজ ডিউটি লাগবে না, তোমাকে এক্সাইজ ট্যাক্স দিতে হবে না। যদি 100% ইউনিটটা তুমি তৈরি করো, এক্সপোর্ট ওরিয়েন্টেড ইউনিট তৈরি করো, যে আমি এখানে 10টা ফাইন লাভলি তৈরি করছি, 10টাই বিদেশে পাঠিয়ে দেবো, বা আমি এখানে 10টা এই তৈরি করছি ঘড়ি, 10টাই বিদেশে পাঠিয়ে দেবো, তো সরকার এমনি করবে কেন যে তখন 1 টাকাও এক্সাইজ ডিউটি নেবে না? কারণ সরকার এই জন্যই করবে, প্রথম তুমি যদি একটা ঘড়ি এখানে তৈরি করো, সেটা দাম যদি 100 টাকা রাখো, কেউ চাইবে না যে কারোর বাড়িতে অন্য কোনো মাল ঢুকুক, বুঝতে পারলি? তো যেমন ইন্ডিয়াও চাইবে না এখানে নিজের মোবাইলে তৈরি করুক, ইন্ডিয়া চাইবে, ওরকম বিদেশেও চাইবে না আমাদের মাল যাক। তা আমাদের মাল যদি ও নিয়ে চলে যায়, তাহলে ওখানে কী হবে? তোরা তো ট্যাক্স লাগাবে, ওদের ট্যাক্স লাগিয়ে আমার দামটাকে বাড়াবে, আর আমি যদি এখান থেকে আরও বেশি দাম দিই, তাহলে ও বাড়াবে, তাহলে তো আমাদের গুডসটাকে প্রডিউস করবে না। আর গুডসটা বাইরে বিক্রি আমাদের কী লাভ? যদি যখন আমাদের একটা গুডস, তাহলে এই গুডসটা বিক্রি করবে তোমাকে, তুমি এটা দিন 10 টাকা দিবে, বা $1 তুমি 60 টাকা দিলে এটার জন্য, তোমার 60 টাকা সরকারের এলো, মানে কি আমার এলো, মালিকের এলো, মালিক ওখান থেকে ধরলে 10 টাকা দিয়ে দিল কাকে? গভর্নমেন্টকে ট্যাক্স। কিন্তু এই গুডসটা যদি বিদেশে বিক্রি হয়, তাহলে গভর্নমেন্ট যে টাকাটা পাবে না, সেটা পাবে কত? $1 পাবে। $1 ধরলাম $1 বিক্রি হলো, ডলার পেলো, ডলারটা আমাদের কাজে লাগবে। তুমি এটা ঘরে কিনলে এটা কাজে লাগবে না, ডলারটা যখন এটা বিদেশ থেকে যাবে, যখন এটা পরিবর্তে ডলার আসবে, আর আমি তোমাকে দিয়ে দিলাম কি, তোমাকে আমি টাকাতে ভাঙিয়ে দিলাম, সরকার ভেঙে দিল। কিন্তু এই যে ডলার তেল, এটা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে, কারণ এই ডলার দিয়ে পরে আমি সকালবেলায় তেলটা কিনবো। আমাদের দেশে যা তেল লাগবে, বিদেশ থেকে কি যেগুলো কিনতে হয়, সেগুলো তার আমাদের গান্ধীজি টাকাতে দেয় না, সেগুলো আমাদেরকে দেবে ডলারে। সে ডলার পাবো কোথা থেকে? ডলার পাবো মানে এক্সাইজ ডিউটিকে যদি আমরা গুডসগুলোকে যদি বাইরে কি করি না, আমরা গুডসগুলোকে বাইরে যদি প্রোডাকশন করি, তো বাইরে থেকে আমরা কি করি, বাইরে থেকে আমরা কি পাবো না, আমরা ডলার পাবো। সেই ডলারটা কি হবে, আমাদের সাথে আমাদের দেশ কি করবো, অন্য সকালে যখন উঠবে আমাদের দেশ, যখন আমরা ঘুম থেকে উঠে আমরা বাজার যাই, সরকারও বাজার যায়, সরকার কি করে সেই সময় বাজার গিয়ে সরকার তেল কিনবে। তো ওই তেলের জন্য যে টাকাটা লাগবে, সেটা কোথা থেকে ফান্ডিং হবে? কেউ তো আনতে হবে রে বাবা টাকা, ডলার। তো ডলার আমরা এইভাবে পাই, ব্যবসা করে পাই, সবাই ব্যবসা করে পাই। এবার চায়না আমাদের এখানে কত গুডস দিচ্ছে, সব ফোন চায়না, আমরা এখানে ফোনটা তুমি সরকারের কাছে কিসে কিনছি? টাকা দিয়ে। কিন্তু যত টাকা হচ্ছে না, আমাদের সরকার কাকে দিচ্ছে? যে কোম্পানি দিয়ে দিচ্ছে সরকারকে, সরকার ওর রেসপেক্টে যত ডলার হচ্ছে সেটা দিচ্ছে, আর নিয়ে চলে যাচ্ছে কোথায়? চায়না। তাহলে আমাদের ডলার কমে যাচ্ছে, আমরা ইন্টারন্যাশনাল ট্রেড এটা করতে পারবো না, বুঝতে পেরেছিস? তো সরকার ওই জন্য চাই যে বেশি এক্সপোর্ট করো। ঠিক আছে, নেক্সট বুঝতে পারলে কেসটা?
তো অনেক রকম ব্যাপার আছে, অনেক রকম জিনিস আছে, দেখবো আস্তে আস্তে, আমরা তো গ্রো করছি। কোনটা? হ্যাঁ রুলস আছে, অনেক রুলস আছে, অনেক রুলস এসে উঠে গেছে, সব দেখছি দাদা, চাপ নিচ্ছি। আমরা নর্মালি বুঝতে পেরেছি তো এক্সাইজ ট্যাক্স কাকে বলে? আমরা আমরা আইডেন্টিফাই করতে পারবো তো? এই যে এখানে ফেভিকল আছে, এটা কিসের কি ট্যাক্স লাগিয়েছে ওর উপরে সরকার? এক্সাইজ ট্যাক্স, যেটা ছিল না তৈরি করবে, বুঝতে পারলি? এবার ওইটা তৈরি করতে ওর ভিতরে কিন্তু অ্যালকোহলও আছে, ওটা সেন্ট্রাল নিয়েছে যখন অ্যালকোহল দোকান থেকে আছে, তো ওখানে 2-3টে ট্যাক্স ইনক্লুডিং আছে না, তাই ওখানে লেখা আছে ইনক্লুডিং অল ট্যাক্সেস, নাহলে একটা এক্সাইজ ডিউটি লেখা থাকতো শুধু, বুঝতে পারছি তো ম্যানুফ্যাকচারিং। আমরা ওইভাবেই বাদ দেবো যখন আমরা জিএসটি পড়বো, আগে জিনিসগুলোকে ভেবে নিই। তাহলে এখানে আমরা এটা বুঝলাম এক্সাইজ ট্যাক্স। এবার আমরা চলে যাবো কাস্টম ডিউটি। লিখবো ইট ইজ অ্যান ইনডাইরেক্ট ট্যাক্স চার্জ অন import and export of goods. This duty is a union list. এটা হচ্ছে ইউনিয়ন লিস্টের একটা ডিউটি। ইউনিয়ন লিস্ট, এবার লিস্ট কি জিনিস আমরা পড়বো একটু পরে, আমরা লিস্ট দিক দিয়েও দেখবো যে লিস্ট কি জিনিস, ঠিক আছে, পড়বো একটু পরে। লিখবো ইটস লেভিড অ্যান্ড কালেক্টেড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। তাহলে আগে এক্সাইজ ট্যাক্সটা লেভিড আর কালেক্ট কার হবে? সেন্ট্রাল গভর্নমেন্টই হবে। আমরা এটা আগেরটা লিখালাম না কেন? এটা লিখে আমরা ওটা ওখানে পেস্ট করে দেবো, তাহলে আমরা একই হয়ে যাবে। এটা যা যা লিখবো ওখানে তাই হবে, শুধু অ্যাক্টগুলো চেঞ্জ হবে। এই যে লেখাটা লিখলাম, এই লেখাটা তোমার এক্সাইজেও তুমি পেস্ট করে দেবে, বুঝতে পেরেছো? তাহলে এক্সাইজও এটাই তো হবে, কিন্তু কি হবে ওখানে শুধু ইনডাইরেক্ট ট্যাক্স চার্জ অন ইম্পোর্ট এক্সপোর্ট হবে না, চার্জ অন ম্যানুফ্যাকচারিং গুডস, শুধু ওখানে হবে চার্জ অন ম্যানুফ্যাকচারিং গুডস, তাই না? ইম্পোর্ট এক্সপোর্টের ক্ষেত্রে হবে, ঠিক আছে। এবার কি লিখবো? যেই অ্যাক্ট অনুযায়ী কাস্টম ডিউটি চলেছে, কাস্টম অ্যাক্ট হচ্ছে 1962 অনুযায়ী কাস্টম ডিউটিটা চলে, অ্যাক্ট অনুযায়ী হবে। কাস্টম ট্যারিফ অ্যাক্ট লিখবো, একটা কাস্টম অ্যাক্ট হয়ে গেলো 1962, আর একটা লিখবো কাস্টম ট্যারিফ অ্যাক্ট 1975 পড়েছিলাম আমরা ট্যারিফ অ্যান্ড কোটা। এই যে ট্যারিফ অ্যান্ড কোটার মধ্যে পার্থক্যটা কি বলতো? ট্যারিফ অ্যান্ড কোটা আমাদের দুটো অ্যাক্ট দেখলাম, ইনকাম একটা হচ্ছে কি আমাদের কাস্টম ডিউটি অ্যাক্ট 1962 আর কাস্টম ডিউটি ট্যারিফ অ্যাক্ট কত? 1975। এই দুটো অ্যাক্ট কি বলে? একটা বলে যে কিভাবে নেবে, কি নেবে, কাকে নেবে, আর একটা কি বলে রেট ফেটগুলো বলে দেয়, তাই না? বুঝে গেছি আমরা, এটা আমরা এক্সাইজ লতে বুঝলাম। এবার অবজেক্ট অফ কাস্টম ডিউটি, কি অবজেক্ট থাকে কাস্টম ডিউটি কালেক্ট করা? অবজেক্টটা কি থাকে? অবজেক্ট অফ কাস্টম ডিউটি, কেন অবজেক্ট কেন কালেক্ট করা হয়, কি অবজেক্ট থাকবে? নাও তো নিতে পারি, লিখ তাহলে অবজেক্ট অফ সিডি মানে কাস্টম ডিউটি, 1 নাম্বার অবজেক্ট লিখবো। কেন এগুলোকে আমরা অ্যাপ্লাইড করছি, কেন, হোয়াই? না প্রথম হচ্ছে ইটস রেস্ট্রিক্টেড ইম্পোর্ট উইথ আ ভিউ টু কনজার্ভিং CONSERVING উইথ এ ভিউ টু কনজার্ভিং ফরেন রিসোর্স বা রিসোর্সেস। মানে যদি কেউ চাইছে ফরেন গুডস আমাদের এখানে আসুক, প্রচুর চাইছে, সেটাকে রেস্ট্রিক্ট করতে বা আমরা দাঁড় করাতে বা বেশি যাতে ফরেন গুডস না আনি, সেটা কে পারবে? কাস্টম ডিউটি। কারণ এবার কাস্টম ডিউটিটাকে বুঝে নিই, তাই না, বলাই হয়নি। যখনই কোনো গুডস, এই গুডসগুলো এগুলো যদি আমাদের এখানে তৈরি হয়, সেটা কি হবে? এক্সাইজ ডিউটি লাগাবে। আর এই গুডসটা যদি বিদেশ থেকে আসে, তার উপর কি লাগাবো? কাস্টম ডিউটি। গুডস তো ম্যানুফ্যাকচারিং ইউনিট, যদি মদ এখান থেকে তৈরি হতে কি হবে? এক্সাইজ ডিউটি। আর বিদেশ থেকে গেলে কি হবে? কাস্টম ডিউটি। এবার এখানেও তো এক্সাইজ জিনিস একটা, আমরা কি করে বুঝবো এক্সাইজ? এই দুটো হলে জিনিস, দুটো পেন, একটাতে এক্সাইজ ইন্ডিয়ার লাগানো আছে, একটা কাস্টম লেখা আছে, কি করে বুঝবে দুটো? ওরা জানে যে বুঝতে পারবে না, তাই ওরা লিখে ইনক্লুডিং অল ট্যাক্সেস, ঠিক আছে, পার করতে হবে ওখানে কিভাবে? হ্যাঁ ওই জন্যই থাকে মেড ইন ইন্ডিয়া থাকে, কোনোটা থাকে মেড ইন চাইনা, কোনোটা থাকে মেড ইন USA। খুব কম প্রোডাক্ট পেয়েছি যেগুলো লেখা আছে মেড ইন USA, আজ অব্দি ইউজ করেছিস অমনি খুব কম প্রোডাক্ট পেয়েছিস যেটা পেয়েছিস মেড ইন USA লেখা আছে। কেন নেই? USA কি করে? ম্যানুফ্যাকচারিং ইউনিটটাকে শিফট করে দেয় ওই দেশে, আর ওখানে যখন ম্যানুফ্যাকচারিং হয়, তাহলে যেটা বলছি মোবাইলগুলো নে খুলে দেখবি চায়না নেই লেখা, ইন্ডিয়া লেখা আছে, কিন্তু কোম্পানিটা চায়না। কারণ ও যদি এখানে এসে ম্যানুফ্যাকচার করে দেয় না, তখন ওটা হবে মেড ইন ইন্ডিয়া, না ইন্ডিয়াতে তৈরি হলো। লোকটা যে তৈরি করলো, যারা তৈরি করলো সেটা বিদেশিরা হতে পারে, এখানে বসে তৈরি করেছে, এখানকার লোক অনেকে কাজে করেছে, অ্যাসেম্বলি যদি এখানে করে দিল সেটা হবে, ব্যাটারি আলাদা হলো, এর ক্যামেরা আলাদা হলো, সব আলাদা হলো, এখানে শুধু অ্যাসেম্বলি লাগিয়ে দিল, এটা হলো ম্যানুফ্যাকচারিং ইন ইন্ডিয়া,
খাবে বেশি মার্কেটে ইন্ডিয়ার মাল। তা আমরা অবজেক্ট আমাদের কাস্টম ডিউটি যখনই কোনো গুডস বিদেশ থেকে আসবে সের উপর কে লাগিয়ে দেবে? কাস্টম। আমরা এক্সাইজ ডিউটি লাগাতে পারতাম, কাস্টম ডিউটি কেন লাগাবো? একই তো জিনিস। এবার দেখ, কারণ এক্সাইজ ডিউটি আমাদের ধরে আদিত্য এখানে তৈরি করছে, আগে দিলে আদিত্য প্যান পরানো আদিত্য রেডিও পরে দিচ্ছে। এই যে আদিত্য, এই যে আদিত্য, ও যদি এখানে যখন তৈরি করছে গুডসটা, ধরলে এটা তৈরি করলে গুডস, এই গুডসেই ধরে আছো, যে প্যান্টটা পরে আছে সে প্যান্টটাই ও, এই যে এই গুডসটা যেটা পরে আছে সে গুডসটাই কি করেছে, ও প্রডিউস করেছে। এবার এই গুডসটা যদি এখানে বিক্রি করে তা তার উপর কি ট্যাক্স লাগাবে? এক্সাইজ ডিউটি। কারণ এখানে করলে এক্সাইজ ডিউটি, এটার দাম ছিল 10 টাকা, এক্সাইজ ডিউটি হচ্ছে 2 টাকা, তা 12 টাকাতে কিনে নেবে। যখন এ কিনে নেবে তখন এ কি হয়ে যাবে? তাই এখন বিক্রি করবে না, তাই অনুযায়ী করবে। এইবার এ কি করছে, এই তাওয়ালটাই এই লোকটা নিয়েছে, এই লোকটা কেন এখন পরে নেই তাওয়ালটা, ওর এই তাওয়ালটাই লাগবে, বুঝতে পারলি? তাহলে এ 12 টাকাতে এটা কিনবে, তাহলে কি বিকছে কিনবে, এরা দুজনে ইন্ডিয়ান। এবার কেউ একটা এখানে আছে চাইনিজ, আর চাইনিজ মাল, তাহলে দেখ এই যে চাইনিজ মালটা এ কি করবে, ও তখন আর একটা তাওয়াল পাঠিয়ে দিচ্ছে, এই তাওয়ালটা ও ধরলে লাগাচ্ছে, ও 10 টাকায় পাঠিয়ে দিচ্ছে। তাহলে কি ও যদি এই তাওয়ালটা কিনে, তাহলে এ কি করে খাবে আমাদের আদিত্য? তাওয়াল না থাকলে তা বেঁচে থাকবে কো, যদি টাকাটা না পায় খাবে কি ও? বুঝতে পেরেছি তো? তখন সরকার আসবে মাঝে, বলবে ঠিক আছে তো এর উপরে এক্সাইজ ট্যাক্স তাহলে 2 টাকা লাগবে, 12 টাকা, তাও ভালো ছিল, কিনে নিতে পারতো। না, এর উপরে এক্সাইজ ট্যাক্স লাগাবো না, এর উপর কাস্টম লাগাবো 10, যেটা 10% আছে আমাদের, তাহলে 10 + 10 20 টাকা দাম। তখন এর মাথায় বলে 20 টাকা নয়, আমি আমার কাছে আছে মাত্র 10 টাকা, 12 টাকা 15 টাকা আছে, আমি আদিত্য তাওয়ালটা কিনে নিই। বুঝতে পারলি কেসটা? বুঝতে পারলি? কাস্টম ডিউটি কেন আলাদাভাবে লাগাচ্ছে? কারণ ওর উপর আমরা হিউজ ট্যাক্স লাগাবো। তো কাস্টম ধরলে তুমি চাইছো আমি ফাঁকি দেবো, বেসিক্যালি তো এগুলো তো ইলিগাল, ঠিক আছে? ফাঁকি দেওয়া যায় বিভিন্নভাবে, অনেকে আমাদের সিএগুলো এগুলো দেখায়। তো ওকে কিভাবে বিলিং করতে হতো? ও যে এই যে কাস্টম ডিউটি দেবে কিভাবে বিলিং করতে হতো? একটা নিচে হতে নিচে না। তো যদি স্যাম্পেল কপি বলে চাই যে আমি স্যাম্পেল কপি নিয়ে যাচ্ছি, দ্যাটস ও আর কাস্টম ডিউটি লাগবে না। বুঝতে পারলি? তোমাকে স্যাম্পেল কপির জন্য কাস্টম ডিউটি লাগবে না। হ্যাঁ, কারণ ওর সাথে আরও যখন ও 1000টা দেখাতে হবে তো, যে এটা একটা স্যাম্পল কপি আর এসে তারা 1000টা আসছে, তখন ওটাতে নিয়ে নেবে। ফিক্সড থাকবে, ওরা বেসিক্যালি ফিক্সডই থাকে একটা পার্সেন্টেজ। না, জিনিসের ওপর ওরা, জিনিসের ওপর তো থাকবে, যেগুলো সোনা আসছে ওর ওপর ট্যাক্সটা বেশি লাগবে। এবার ধরলে এমন সময় হচ্ছে আমাদের কিছু জিনিস দরকার আছে, আমরা চাইছি ওইটা শর্টেজ হয়ে গেছে। বুঝতে পারলি কেসটা? একটা দেখ, বেসিক কাস্টম ডিউটি BCD ওটা থাকবেই সবারই সেম। হ্যাঁ, বেসিক কাস্টম ডিউটি পড়বে এখনই, বেসিক কাস্টম ডিউটি সবারই থাকবেই, ওটা সেম একটা পার্সেন্টেজ দিতে হবে, 4 থেকে 12% বা এরকম একটা পার্সেন্ট সব কিছু গুডসে লাগিয়ে নেবে। এবার ওরা চায় যে এটাকে আরও দামি বানাবো কি বানাবো না, কি গুডস এটা আমাদের ইকোনমিতে কি ইফেক্ট পড়ছে কি পড়ছে না। যদি মনে হয় এটাকে আরও দামি বানাবো, তখন ওর উপর কি চাপিয়ে দেবো আবার আরও নিশ্চয়ই কিছু মানে ট্যাক্স আছে যেগুলো আমরা জানবো, ঠিক আছে? তো ওটা কাস্টম ট্যাক্সই বলে, কাস্টম ডিউটির আন্ডারে ওই ট্যাক্সগুলো পড়ে, আমরা পড়বো এখনই। তো ওগুলো সব চাপিয়ে চাপিয়ে দামটাকে হাই করে দেবে, তার ফলে কি এখানে বিক্রি হবে না। বুঝতে পারলি? আমরা যেমন লিখবো কি বলে, অবজেক্ট 1 লিখেছি, যেমন হচ্ছে ইটস প্রিভেন্ট অ্যাজ এ পলিসি টুল টু প্রোটেক্ট ইম্প্যাক্ট অ্যান্ড ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট গুড। মানে এটা হচ্ছে প্রিভেন্ট করছে এমন যেন ইম্পোর্ট আর এক্সপোর্ট গুডকে প্রোটেক্ট করতে পারি এই অবজেক্টটা। 3 নাম্বার, কাস্টম ডিউটি ক্যান প্রিভেন্ট ডাম্পিং অ্যাট এ ফরেন গুডস। কাস্টম ডিউটি কী করে না, যেগুলো ডাম্পিং হয় সেগুলোকে কি করে আটকে দিতে পারে। ডাম্পিং মানে জানতে হবে, ডাম্পিং মানে কি, মানে ধরে নে আমাদের এখানে ধরলে একটা আদিত্য তাওয়াল, তাই না? এই যে তাওয়ালটা, এবার এই তাওয়ালটা আমাদের এখানে 10 টাকায় বিক্রি হচ্ছে, ঠিক আছে? বিদেশে কি হয়েছে, ও এই দামটাকে না করে ওর ওখানে প্রচুর আছে মাল, প্রচুর তাওয়াল আছে চাইনাতে, প্রচুর তাওয়াল আছে। ও কি করছে এখানে
এটা কোনো রেট ছাড়াই বলে 5 টাকায় বিক্রি করে পাঠিয়ে দিচ্ছে, বুঝতে পারলে? তো ওই যখন এখানে প্রচুর মাল পাঠিয়ে দেবে তো ওর ওখানে রেট আলাদাই থাকতে পারে। যে প্রচুর মাল এখানে যে চলে আসছে ডাম্প করে দিচ্ছে এই জায়গাটা, ওটাকে অ্যান্টি ডাম্পিং ডিউটি পরে লাগানো যায়। আমরা একটু পরে পড়ছি অ্যান্টি ডাম্পিংটা, নাহলে বুঝতে পারবি না। নেক্সট আমরা একটু পরে পড়ছি, আমরা এগুলো পড়ে নিই যে এইভাবে কোনো যদি ডাম্পিং হয় বা অ্যান্টি ডাম্পিং হয় এটাকে অ্যান্টি ডাম্পিং ডিউটি লাগিয়ে এটাকে আমরা এই করতে পারি। আমরা একটু পরে পড়ছি। তো আর কি হতে পারে? ইটস রেস্ট্রিক্টেড স্মাগলিং অ্যাক্টিভিটিস, তাই না? আমরা স্মাগলিং যেগুলো হয় এটা এই ট্যাক্সের পরে ধরা পড়ে, কর্পোরেট ট্যাক্স। অনেক সোনা ধরে নিলে এত কোটি টাকা সোনা, তাই না? এয়ারপোর্টে ধরে না? তো ওগুলো কীভাবে ধরা পড়ছে? কাস্টম ডিউটির জন্য ধরো কাস্টম অফিসার আছে ওখানে, ওর এয়ারপোর্ট, তারপরে বর্ডার এরিয়া, তারপরে তোর পোর্ট, এইসব জায়গায় কি আছে? ওই লোকজন আছে, কাস্টমের লোক আছে, সেন্ট্রাল সিজিএল দিয়ে নেবে, বুঝতে পারলি তো? এই কাস্টমের লোকগুলো দেখবে যে তোমার টাকা কোথা থেকে আসছে, তার লিগ্যাল কি, তার উপর ট্যাক্সেশন করে দেবে, ঠিক আছে? বুঝতে পেরেছি আমরা? এইবার আমরা বেসিক্যালি টাইপ অফ কাস্টম ডিউটি, কত টাইপের কাস্টম ডিউটি হয় আমরা জেনে নিই, ঠিক আছে? লিখ টাইপ অফ কাস্টম ডিউটি। আমরা এখন পড়বো এটা ডাম্পিং কি অ্যান্টি ডাম্পিং কি। হ্যাঁ, প্রথমে লিখবো বিসিডি। বিসিডি কি হবে? বেসিক কাস্টম ডিউটি। লিখবো ইট ইজ আ ডিউটি হুইচ ইজ চার্জ অন ইম্পোর্ট অ্যান্ড সাম অফ দ্য এক্সপোর্ট গুডস। ঠিক আছে, এই যে বেসিক কাস্টম ডিউটি, এটা বেসিক্যালি 5 থেকে 40% রেট হয়, ভেরিয়েশন করে। যদি ধরো সোনা আসছে তার উপর বেশি লাগবে, গুডস আছে, এটা বেশি দুটো রেট, একটা হয় স্ট্যান্ডার্ড রেট, একটা হচ্ছে প্রি প্রেফারেবল রেট, বুঝতে পারলি? দুটো রেট হয়, একটা স্ট্যান্ডার্ড রেট, একটা প্রি প্রেফারেবল রেট। এবার এই দুটো রেট নিয়ে পরে ওরা দেখবে যে কি গুডস আছে তার অনুযায়ী রেট আছে, ওরা তার উপর লাগিয়ে দেবে। এই গুডস আছে এই জন্য এই রেট, এই গুডস আছে ওরা দেখে নেবে কাস্টম অফিসারে, ওরা ওই টাকা নিয়ে পরে প্রথমে ওটা লাগিয়ে নেবে। ওটা পার্সেন্টেজ কোন রেটে লাগবে? 5 to 40%, 5% to 40%। ধরে নে আসছে তামাক জাতীয় দ্রব্য, তোর উপর তো এক্সাইজ ডিউটি লাগতো, কিন্তু যদি বিদেশ থেকে আসছে তখন আবার কাস্টমটি বিসিডি লেগে দেবে 40%। তাহলে 100 টাকার একটা গুডস আসছে তামাক জাতীয়, ঠিক আছে? তো শব্দ বেশি বেশি লাগাবে। তো কত হলো? 100 টাকা 40% কত হবে? বিসিডি লেগে গেলো 40% প্রথম। দাম দেখ কীভাবে বাড়াবে যদি। আর যদি আসছে তাহলে একটা ভালো করোনার ভ্যাকসিন আসছে, বুঝতে পারলি? চাইছে যে ভ্যাকসিন নেব বিদেশ থেকে, তখন হয়তো দাম কমাতে হবে এখানে মালটার, তখন একদম মানে 5 কি ছেড়েও দেবে ওটা, তখন 5% লাগবে প্রথম বিসিডি, বুঝতে পারলি কেসটা? ওটা দরকার আমাদের কাস্টম অফিসার। কত রেট হবে কি হবে এর জন্য কোন একটা কাস্টম ট্যারিফ অ্যাক্ট, ওই জন্য আমি লিখে দিয়েছি আগে, হ্যাঁ, যাতে জিজ্ঞেস না করি। দুটো রেট হয়ে গেল। এবার হচ্ছে সোশ্যাল ওয়েলফেয়ার চার্জ, SWS, সোশ্যাল ওয়েলফেয়ার চার্জ। এটা হচ্ছে ওয়ান অফ দ্য পার্ট টাইপস অফ SWS, সোশ্যাল ওয়েলফেয়ার চার্জ। সারচার্জ হবে, হ্যাঁ সারচার্জ, চার্জ বলছি সারচার্জ, সোশ্যাল ওয়েলফেয়ার সারচার্জ। নেক্সট, এটা হচ্ছে এই ডিউটিটা অ্যাপ্লাইড হয়েছিল আমাদের 2018 সালে বাজেটে, কেন্দ্রীয় মন্ত্রী অর্থমন্ত্রক এটাকে অ্যাপ্লাইড করেছে। আর সে লেভিট করে পরে বলেছে এটা এডুকেশন শেষ হবে। আগে লিখে রাখ, দিস ডিউটি ওয়াজ ইন্ট্রোডিউস ইন 2018 বাজেট, ইট ইজ আ লেভিড ইন প্লেস অফ কি এডুকেশন শেষ, যেটা 4% ছিল। তারপরে লিখবো দ্য রেট ইজ SWS মানে সোশ্যাল ওয়েলফেয়ার চার্জ, সারচার্জ। কত হচ্ছে না 10%, এখন এটা 10% করছে 18 পর থেকে, এটা 10% তখন থেকে চলছে। অফ দ্য ভ্যালু অফ 10% অফ দ্য ভ্যালু অফ কার না BCD, বেসিক কাস্টম ডিউটিস। বেসিক কাস্টম ডিউটিসের কত হচ্ছে 4%। তাহলে আমরা এখানে কত করেছিলাম দেখ, গুডস ছিল কত 100 টাকা, বেসিক কাস্টম ডিউটি 40, তো 40 টাকা 100 টাকা কত হবে 40 টাকা। এই 40 টাকার 10% কত হবে SWS 40, এটা কত হবে 4 টাকা। তাহলে 4 টাকা কত হলো, ঠিক আছে? যেটা 10% ছিল 10%, আর এখানে তাহলে এখানে কত ছিল, এটা 40 হয়েছিল, আর এটা কত হলো 4 টাকা, বুঝতে পারলি? তাহলে গুডসের দাম কেমন করে বাড়ছে দেখ, 100 টাকা দাম ছিল, এখন অবধি 144 টাকা হলো গুডসটা, তাই না?
সোশ্যাল ওয়েলফেয়ার চার্জ, এটা পাতি কথা যেটা বললাম সেটা হচ্ছে এটা ইন্ট্রোডিউস করলো। এর আগে জানিস কি করতো, 4% এডুকেশন সেস নিয়ে নিত এমনি ফরেন গুডস ছেলে, শুধু এডুকেশন সেস লাগতো। এখন ওটাকে রিপ্লেস করে দিচ্ছে 2018 সালে, বললো তোমাকে কি দিতে হবে না সোশ্যাল ওয়েলফেয়ার সারচার্জ দিতে হবে, যেটা হচ্ছে 10%। কার না, BCD, বেসিক কাস্টম ডিউটি, বুঝতে পারলি? এটা কি ছিল আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার চার্জ সারচার্জ, ঠিক আছে। নেক্সট, এগুলোই তোকে কমার্সে দেবে, এই বেসিক এটা দিয়ে দেবে, এটা দিয়ে দেবে, তুমি বার করো, বুঝতে পারলি? এটা 1 লাখ টাকা 1 কোটি টাকা দিয়ে দেবে, এটার পার্সেন্টেজটা বার করো। এবার এটাকে এখন এগুলোকে আসবে IGST, GST, ঠিক আছে, CGST, এগুলো সব আসবে, এগুলো আমরা পড়বো GST ক্লাসে। তো আমরা এখন এইটাকে এইটুকু বুঝতে পেরেছি, তো আমরা আর কি কি ট্যাক্স এখানে ইম্পোস্ট হতে পারে যেগুলো ছিল আগে, বুঝতে পারলি? এখন তো আর নেই, এখন সব IGST CST-তে এগুলো কম্পোজিশন হয়ে গেছে। তো আমরা এইটুকু বুঝতে পেরেছি যে এই ট্যাক্স তারা লাগলো, তাহলে ট্যাক্স লাগে পরে জিনিসটার দাম কত হলো 144 টাকা। এবার এইটা যদি কোনো একটা ভারতীয় লোক তৈরি করতো, ঠিক আছে, 100 টাকায় তৈরি করতো, ওর ওপর এক্সাইজ ডিউটি নিত। কত ছিল এক্সাইজ ডিউটি? হ্যাঁ, এক্সাইজ ডিউটি কত ছিল? বিভিন্ন সময় ভেরিয়েশন ছিল, তাই না? একটা 10 বা 12% লাগিয়ে দিত, ধরলে 12% লাগাতো, যেটা তো এখন 12% লেগে কত হতো? 112 টাকা দাম হতো। তো তুমি দিলে এটা এখানে 144 টাকা, বুঝতে পারলে? তো কিন্তু তাও আমাদের প্রোডাক্ট আমরা এখন কিনি না, আমরা বিদেশি প্রোডাক্ট কিনি। নিশ্চয়ই ওরা কিছু এমন একটা কিছু করেছে যার ফলে আমরা ওদের প্রোডাক্টগুলোই বেশি কী হচ্ছে, ভালো লাগছে। হ্যাঁ, কোয়ালিটি দেখছি, মোবাইলগুলো দেখছি, মোবাইলগুলো তুমি সব বিদেশি যে চলছে, তাই না? ভিভো, ওপো। তাহলে ইন্ডিয়ার ওরকম মার্কেট নেই, ম্যানুফ্যাকচারিং ইউনিট নেই। তার মানে দেখে নে, শুনে নে একটা, তাহলে তার মানে কি হচ্ছে, তাহলে এ কি তৈরি করলো 112 টাকায়, কি দিল 12 টাকায়, ওখানে একটা গুডস দিল, ইন্ডিয়াকে দিল গুডসটা 112 টাকায়, ঠিক আছে। এ বিদেশ থেকে গুডসটা এলে কত দাম হচ্ছিল ওই গুডসটায়, তো এখানে কত টাকা হলো গুডস, এখানে 144 টাকা বিদেশ থেকে এলে, আর ওই গুডসটা ইন্ডিয়াতে 112 টাকা। তখন ওরা বললো যে ঠিক আছে, আমরা একটা গুডসে এখানেও কত টাকা, অনেক টাকা বেশি যাচ্ছে, তো তুই তো কিনবি না এখানে, মাঝে মাঝে যে লোকটা তো কিনবে না, ও তো বুঝে যাবে এদিকে যাবে না এদিকে যাবে, এদিকেই যাবে, ওটা ওরা বুঝবে আমাদের গুডস চলবে না। তখন ওরা যে 100 টাকা দাম রেখেছিল যে চাইনাজ মালটা, ওই চাইনিজ মালটা কি করবে, এই দামটাকে নিয়ে নেবে, ধরলে 10 টাকা রেখে দিল, অনেক প্রডিউস করলো ওরা 10 টাকার, তাহলে 40% কত হবে 4 টাকা, আর 4 টাকার 2% ধরলে আমরা 1 টাকায় ধরে নিলাম, তাহলে কত 5 টাকা 15 টাকা দাম হলো, ওই মাল এখানে চলে এলো, তাহলে 15 টাকা। এবার লে তুই কোনটা কিনবি কিন, না ওইভাবে তো হুট করে বাড়াতে পারবে না, এবার দেখতে হবে এটা ডাম্পিং হচ্ছে কিনা, এমনি ডাম্পিং, যখন এর পার্সেন্টেজ যখন দেখবে এটা যেমনি কমিয়ে দিল এত কিছু, এইভাবে কীভাবে কমলো, তখন ওরা এন্টি ডাম্পিং ডিউটি লাগাবে, এখানে ডাম্প করে দিচ্ছে। এন্টি ডাম্পিং ডিউটি কি দেখবে একটু পড়া, এই পুরো স্ট্রাকচার শেষ হলে সব আমি পড়াবো, কারণ তুমি যদি এন্টি ডাম্পিং লাগাবে তো ওটাকে WTO বলে আছে, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, সব দেশের ওখানে ব্যবসায় সবাইকে ব্যবসা করে দিতে, ওখানে চ্যালেঞ্জ করবে, বুঝতে পারলি? তো আছে কোনো লিগালি আছে, সব বুঝবো আমরা, যখন ট্যাক্সে ধরেছি সব বুঝেই ছাড়বো। নেক্সট কি হচ্ছে, তাহলে আমরা কি বুঝলাম এখনো, কাস্টম বুঝেছি, আমরা কি বুঝেছি এটা বুঝছি। এবার আমরা পড়বো সেলস ট্যাক্স আর ভ্যাট।